আচ্ছা, সবাই মনে হয় বিএনপিসি কোডটা খুলে দেখার সুযোগ হয়েছে, যেহেতু ডিটেইলিং এর সাবজেক্টটা মোটামুটি ছিল এর আগেও। তো বিএনপিসি কোডের পার্ট 6 হলো আমাদের স্ট্রাকচারাল ডিজাইন, ভলিউম 2 পার্ট 6। তো এই পার্ট 6 এর আমাদের কোন জায়গায় কোন টপিকস গুলো পাওয়া যায় এগুলো আমাদের হাতের নাগালে থাকতে হবে, আমাদের জানা থাকতে হবে যদি আমরা ডিজাইনে ভালো করতে চাই। তো এর জন্য বারবার কোড থেকে রেফারেন্স নিতে হবে, কোড থেকে খুইলে দেখতে হবে যে আহ, আমার এই যে যে প্রবলেমগুলো অ্যারাইজ করবে এগুলো কোড থেকে সমাধান খুঁজতে হবে। কারণ আমাদের আলটিমেটলি বাংলাদেশের এই বিল্ডিং কোড অনুযায়ী আমাদেরকে সব ডিজাইনগুলো করতে হবে। তো এর জন্য আমরা এই কোড অনুযায়ী আজকে দেখবো আসলে এখানে কোন সেকশনে কি কি আছে। আর আমরা আজকে মূলত লোডস গুলো নিয়ে আলোচনা করব। আহ, এর থেকে আমরা গ্রাভিটি লোডিংটা শেখার চেষ্টা করব, আর হলে একটা ছোট একটা বিল্ডিং এর মানে মডেলিংটা এই টাইপস কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। তো এখানে বিএনপিসি পার্ট 6 এর প্রথম চ্যাপ্টার হলো পার্ট 6 হলো স্ট্রাকচারাল ডিজাইন চ্যাপ্টার। যাদের এই জিনিসটা দেখতে প্রবলেম, এই যে সূচিপত্রটা এখানে আমরা এখানে দেখতে পাইতেছি যে এই সফটওয়্যারটা এর কি এই বেনিফিটটা আছে, এখান থেকে ডিরেক্টলি এই যে বুকমার্কগুলো দেখা যায় এবং চাইলে আমি নতুন কোনো বুকমার্ক এখানে অ্যাড করতে পারি। এগুলো পিডিএফ এডিটর যে সফটওয়্যারটা ফোকজিটের এইটা, তো এটার যে নতুন ভার্সন আছে সেই ভার্সনে আর কি ওইভাবে এইটা অনেক কিছু অ্যাভেলেবেল না। আমরা অনেকে পিডিএফ রিডার ডাউনলোড করি, কিন্তু পিডিএফ রিডারে এটা পাওয়া যায় না, কিন্তু পিডিএফ এডিটর এটার এই সফটওয়্যারটা মানে সাইজও অনেক বড়, এটা 700 MB একটা সফটওয়্যার। তো এখানে আমার বেনিফিট কি, আমি যে কোনো পার্ট আমরা এটা এখানে ডিরেক্টলি সূচিপত্রের সাথে অ্যাড করতে পারি। এখানে গিয়ে এই যে ইন্ডেক্স আছে, ইন্ডেক্সে আমরা ডিরেক্টলি আমরা যদি চাই যে এই অপশনটা আমি ইন্ডেক্সে অ্যাড করব, তাহলে এখানে সিলেক্ট করলেই নতুন বিভিন্ন অপশন দেখায়। তো এই বুকমার্ক সিলেক্ট করলে আমার এখানে অ্যাড করা যাবে। ঠিক আছে, তো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা বিভিন্ন সেগমেন্ট আমরা এখানে অ্যাড এবং রিমুভ করতে পারবো। তো এইটা হলো এই এই সফটওয়্যারের ব্যাপারটা বুঝে গেলাম। হ্যাঁ হ্যাঁ, সফটওয়্যারটার নাম কি বললেন ভাই? ফোকজিট পিডিএফ এডিটর। হোমজিট। ফোকজিট আমি একটু দেখাই। এটা কি বলতে হয়? এই যে ফোকজিট পিডিএফ এডিটর। বুঝতে পারছি ঠিক আছে ভাই। আচ্ছা, তো এখানে আমরা প্রথম যে চ্যাপ্টারটা সেটা হলো ডেফিনেশন এন্ড জেনারেল রিকোয়ারমেন্ট। এখান থেকে আমরা আজকে শুধুমাত্র একটা জিনিস ভালোভাবে শিখবো, সেটা হলো যে বিল্ডিং কোন ক্যাটাগরিতে পড়ে এই জিনিসটি কিভাবে আমরা আইডেন্টিফাই করব। ঠিক আছে, আমাদের বিএনপিসি কোড অনুযায়ী 4টা ক্যাটাগরির বিল্ডিং বাংলাদেশে হয়। এটা কিসের উপরে ভিত্তি করে? এটা হলো এটাকে বলা হয় অকুপেন্সি ক্যাটাগরি। অকুপেন্সি ক্যাটাগরি মানে হলো আমাদের যে আহ, একটা বিল্ডিং এ কেমন সংখ্যক, এই বিল্ডিংটা যদি ফেল করে তাহলে এর জীবননাশের সংখ্যা, মানুষের জীবননাশের যে সংখ্যা বা সিভিয়ারিটি এটা কেমন হইতে পারে এটার উপর ভিত্তি করে, অথবা একটা বিল্ডিং এর ইম্পর্টেন্স কেমন সেটার উপর ভিত্তি করে 4 ধরনের অকুপেন্সি ক্যাটাগরি ভাগ করা হয়। তো আমরা প্রথম থেকেই আসি যে ডেফিনেশন অ্যান্ড জেনারেল রিকোয়ারমেন্ট। হ্যাঁ, এই যে পার্ট 6 এর চ্যাপ্টার 1-এ এইটা আছে ডেফিনেশন অ্যান্ড জেনারেল রিকোয়ারমেন্ট। তো এখানে মেইনলি কি আছে, বিভিন্ন টার্মের ডেফিনেশন আছে। প্রত্যেকটা চ্যাপ্টারেই আমরা যখন যাব, যেমন এটা হলো চ্যাপ্টার 1, তো চ্যাপ্টার 2-তে যখন আমরা যাব সেম ভাবে আমরা এখানে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 2 কোথায়? বিএনবিসি
তো এখানে চ্যাপ্টার 2টা আমার ভিতরে চলে গেছিল মনে হয় টান 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 করে বা কোনোভাবে এই যে আচ্ছা, আমরা চ্যাপ্টার 1-এর এখানে দেখতে পাচ্ছি যে প্রথমেই আছে ডেফিনেশন এন্ড জেনারেল রিকোয়ারমেন্ট। এখানে আমাদের বিভিন্ন টার্মিনোলজির, ইঞ্জিনিয়ারিং টার্মিনোলজির ডেফিনেশনগুলো পাওয়া যাবে। এই হলো ডেফিনেশন। হ্যাঁ, তো ডেফিনেশন ভিতরে এখানে বেস শেয়ার, বেসিক উইন্ড স্পিড, যেগুলো আমাদের এই যে ফার্দার যে পার্টগুলো আছে এখানে, লোডস, তারপরে এই যে সয়েল অ্যান্ড ফাউন্ডেশন, এই পার্টগুলো যখন আমরা শিখবো তখন এটা কাজে লাগবে। তো এই ডেফিনেশনগুলো এখানে ডিরেক্টলি পাবো। এরপরে বিভিন্ন ধরনের মানে আমাদের যে সিম্বল আছে, সিম্বলগুলোর ডেফিনেশন কি বা এটাকে দ্বারা কি বোঝায়, এটার নোটেশনটা কি, এগুলো আমরা এখানে দেখতে পাবো। তো এইটাই খুব কম। প্রত্যেকটা চ্যাপ্টারের ফার্স্ট যে ইন্ট্রোডাকশন আছে, ইন্ট্রোডাকশনে আমরা এইভাবে ডেফিনেশনগুলো পাবো। ঠিক আছে? এর কোনো জিনিসে কোনো মানে একটা যদি আমরা কিছু না বুঝতে পারি, তাহলে ওই চ্যাপ্টারের আমরা ফার্স্টে ইন্ট্রোডাকশনে গিয়ে ওই জিনিসটা খুঁজে পাবো, যে একটা যে কোনো একটা টার্ম বা যে কোনো একটা সিম্বলের মানে কি বোঝায়, এইটা যদি আমরা না বুঝতে পারি। তো এরপরে আমরা আসি যে ইন্ট্রোডাকশনের পরে এখানে আছে বেসিক কনসিডারেশন। এটার ভিতরে এই যে বিল্ডিং অ্যান্ড স্ট্রাকচার অকুপেন্সি ক্যাটাগরি, হ্যাঁ, এইটা আমরা মূলত আজকে একটু ডিফাইন করাটা শিখবো, আসলে কোন ক্যাটাগরিতে কখন কোন বিল্ডিংটা পড়বে, এটা কেন দরকার। এটা হলো সিভিয়ারিটি, বিল্ডিং এর উপরে যদি কোনো ডিজাস্টার ঘটে বা বিল্ডিং যদি ফেল করে, তাহলে মানুষের জীবন, আসলে মূল ব্যাপার হলো এখানে থাকবে মানুষ। তো মানুষের জীবন নাশের কিরকম ঝুঁকি আছে একটা হলো বিষয়, আর একটা হলো এটার ইম্পর্টেন্স কেমন। হ্যাঁ, মানে এইটার উপরে কত মানুষ নির্ভরশীল, এই দুইটা বিষয়ের উপর ভিত্তি করে এখানে অকুপেন্সি ক্যাটাগরিগুলো ভাগ করা হয়েছে। তো এখানে প্রথম মানে টেবিল 6.1.1-এ কি বলছে যে সবাই একটু খেয়াল করি। অকুপেন্সি ক্যাটাগরি অফ বিল্ডিংস অ্যান্ড আদার স্ট্রাকচার্স ফর ফ্লাড, সার্জ, উইন্ড অ্যান্ড আর্থকুয়েক লোডস। এই যে অকুপেন্সি ক্যাটাগরি কার উপরে ভিত্তি করছে, যে এই আমাদের ডিজাস্টারগুলো আসে ওই ডিজাস্টারের আলোকে আর কি, যে এটার উপরে যদি এই বিল্ডিংটা যদি এই ডিজাস্টারের কারণে ফেল করে, তাহলে এর দ্বারা কত মানুষের মানে জীবন ঝুঁকিতে পড়বে আর কি, এইটার উপরে ভিত্তি করে। এখানে আমরা জাস্ট প্রাথমিকভাবে, এরপরেও আমরা এগুলো আলোচনা করব, জাস্ট মানে একটু চোখ বুলে যাবে এটা। প্রথম বলছে অকুপেন্সি ক্যাটাগরি, এখানে কয়টা আছে? আছে 4টা। এক নম্বর হলো এই 1, 2, 3, আর হলো 4। ঠিক আছে, এই অকুপেন্সি ক্যাটাগরি 4। তো এখন অকুপেন্সি ক্যাটাগরি 1 কি? 1 হলো মানে লো হ্যাজার্ড টু হিউম্যান লাইফ। এখানে আমরা দেখতে পাইতেছি যে এটা রিপ্রেজেন্ট করতেছে যে বিল্ডিং আর স্ট্রাকচার দ্যাট রিপ্রেজেন্ট এ লো হ্যাজার্ড টু হিউম্যান লাইফ, মানে মানুষের জীবনের উপরে খুব মানে ক্ষতির পরিমাণটা খুবই কম এটার ফেলিয়ার হইলে। হ্যাঁ, তো সেটা কি, এটার ভিতরে কি কি আছে? এটা হলো এগ্রিকালচারাল ফেসিলিটিস। আমরা জানি বিভিন্ন বর্তমানে মডার্ন ফার্মিং এর জন্য বিভিন্ন ধরনের এগ্রিকালচারাল বিল্ডিং তৈরি করা, অথবা এগ্রিকালচারাল ইকুইপমেন্টস রাখার জন্য যে বিল্ডিংগুলো তৈরি করা হয়। হ্যাঁ, অথবা এখানে সার্টেন টেম্পোরারি ফেসিলিটিস, যেগুলো আমাদের খুব কম সময়ের জন্য একটা বিল্ডিং তৈরি করা লাগতেছে, তো ওই বিল্ডিংটা মাইনর স্টোরেজ ফেসিলিটিস, যেটা আমার মানে খুব ছোট ধরনের যে গুদাম ঘরগুলো আছে, এইসব বিষয়ের ক্ষেত্রে অকুপেন্সি ক্যাটাগরি হলো 1। তো এই আমরা মোটামুটি বুঝলাম যে অকুপেন্সি ক্যাটাগরি 1-এর ভিতরে মূলত যেগুলো মানুষ থাকার সম্ভাবনা খুবই কম, যে স্ট্রাকচারগুলোতে, অথবা এইটা ক্ষতির সম্মুখীন হইলে মানুষের জীবন কতটুকু আর কি হুমকির মুখে পড়বে। তো এখানে খুব কম আর কি এইটার ইম্প্যাক্টটা। এরপরে আমরা আসি যে অকুপেন্সি ক্যাটাগরি 2-তে বলছে যে 1, 3, 4, 8-এর ভিতরে যেগুলো নাই সেগুলো সব অকুপেন্সি ক্যাটাগরি 2। তাহলে 1 আর 2 আমরা বুঝলাম, কিন্তু এখন আমার 1, 3, 4 যেহেতু বলছে, তাহলে 3, 4টা জানতে হবে। 3, 4 হলো এখানে যে বিল্ডিংগুলো আর কি মডারেট হ্যাজার্ড আছে, যেমন বিল্ডিংস অ্যান্ড আদার স্ট্রাকচারস আর মোর দ্যান 300 মানে 300 পিপল কংক্রিট ইন অন এরিয়া, মানে যেইখানে একটা বিল্ডিংয়ে যখন 300 মানুষের বেশি একত্রিত থাকবে, ওই বিল্ডিংটা আমার
অকুপেন্সি ক্যাটাগরি 3। এইটা কি হইতে পারে? একটা একটা হাই স্কুল হইতে পারে, হ্যাঁ, একটা প্রাইমারি স্কুল অনেক সময় হইতে পারে। এখন হাই স্কুল বা এই যে 300 পিপল, অথবা একটা গার্মেন্টস ফ্যাক্টরি হইতে পারে যেটায় 300-র উপরে কর্মী আছে। এখন বলছে বিল্ডিং অ্যান্ড আদার স্ট্রাকচারস উইথ ডে কেয়ার ফেসিলিটিস উইথ এ ক্যাপাসিটি অফ গ্রেটার দ্যান 150। এখন যখন 150-এর বেশি থাকবে, যেটা ডে কেয়ার ফেসিলিটি শো করে, মানে ডে কেয়ার ফেসিলিটি থাকবে, যেটা রাতের বেলা কি থাকে, এটা অফ থাকে, কিন্তু দিনের বেলা এটার ক্যাপাসিটি থাকবে 150, এবং এটা ডে কেয়ার ফেসিলিটি যুক্ত যে বিল্ডিংটা, ওইটা 100, মানে ওইটা হলো ক্যাটাগরি 3। তারপর বিল্ডিংস এর আদার স্ট্রাকচার উইথ এলিমেন্টারি স্কুল অর সেকেন্ডারি স্কুল ফেসিলিটিস উইথ এ ক্যাপাসিটি গ্রেটার দেন 250। এলিমেন্টারি স্কুল আর সেকেন্ডারি স্কুল, এখানে যেটা এলিমেন্টারি স্কুল আমরা প্রাইমারি স্কুল এখানে বোঝানো হয়েছে। এখানে সেকেন্ডারি স্কুল যদি 250-এর বেশি ধারণ ক্ষমতা থাকে তাহলে এটা ক্যাটাগরি 3। তারপর হচ্ছে হেলথ কেয়ার ফ্যাসিলিটিস উইথ এ ক্যাপাসিটি অফ 50 অর মোর রেসিডেন্ট, মানে 50 শয্য বিশিষ্ট যেসব হাসপাতাল আছে অথবা এর বেশি, সেগুলো ক্যাটাগরি 3-তে পড়ছে। তো এই যে বিষয়, অথবা জেলস অ্যান্ড ডিটেনশন ফেসিলিটিস, এইটার যদি হয় জেলখানা হইলে এইটা আমার ক্যাটাগরি 3-তে পড়বে। তাহলে এই যে বিল্ডিং এর ক্যাটাগরিটা, যে 300 পিপল একত্রে যেখানে কাজ করবে, অথবা ডে কেয়ার ফেসিলিটি সহ 150 জন কাজ করবে, অথবা এটা একটা এলিমেন্টারি হাই স্কুল যেখানে, এলিমেন্টারি স্কুল অথবা হাই স্কুল যেখানে 250-এর অধিক লোকবল, মানে অধিক জনসংখ্যা একসাথে থাকবে। এই বিষয়গুলোকে আবার হ্যান্ড বলছে যে অ্যাডাল্ট কলেজ, অ্যাডাল্ট এডুকেশন ফেসিলিটিস, যেটা আমরা যে একটা ইউনিভার্সিটির বিল্ডিংও হইতে পারে, অথবা একটা কলেজ হইতে পারে, যেটা আসলে এর যে অকুপেন্টস তারা আসলে এটা তাদের মানে প্রাপ্তবয়স্ক, তারা সবকিছু বোঝে এবং জানে, তাদের রিয়াকশন টাইমটা অনেক কম, মানে কম সময় তারা যে কোনো সিদ্ধান্ত নিয়ে নিজের লাইফ সেভ করার জন্য যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। তো সেই জন্য এখানে যদি 500 হয়, যে বিল্ডিংস অ্যান্ড আদার স্ট্রাকচার যদি ক্যাপাসিটি 500 হয়, অথবা 500 যদি বেশি হয়, তাহলে আমরা এটা ক্যাটাগরি 3-এর মধ্যে ফলাবো। তো এই গেল আমার কি, এখানে মূলত আমরা যে সামারি হিসেবে ধরতে পারি, এটা হলো হাই স্কুল প্রাইমারি স্কুলের জন্য, ঠিক আছে, ক্যাটাগরি 3, অথবা আমার 50 শয্যা বিশিষ্ট মানে যে হাসপাতাল আছে ওইটার জন্য, অথবা এখানে বলছে যে প্রথম যেটা বললাম আমরা, যে যদি কোনো ইন্ডাস্ট্রিয়াল মানে ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং হয় যেটার ক্যাপাসিটি 300 এর মতো বা 300 এর বেশি, তো সেটা আমরা ক্যাটাগরি 3-তে রাখতে পারবো। এরপরে আমরা আসি ক্যাটাগরি 4-এ। এইগুলো যেগুলো আছে মোটামুটি পাওয়ার জেনারেশন স্টেশন, তারপরে ওয়াটার ট্রিটমেন্ট ফেসিলিটিস, সিওস ট্রিটমেন্ট ফেসিলিটিস, টেলিকমিউনিকেশন সেন্টার, এটা হলো আমার ইসের ভিতরে ক্যাটাগরি 4-এর ভিতরে, ঠিক আছে, যে এইটার সিভিয়ারিটি অনেক। যেমন এইটা কিসের উপর ক্যাটাগরি 4 আমরা চিন্তা করব, যখন যদি আর্থকোয়েকে সব ধ্বংস হয়ে যাক, ধ্বংস হওয়ার পরও আমার যে স্ট্রাকচারগুলো বাইসাই রাখার দরকার, ঠিক আছে, যেমন এখানে ফায়ার স্টেশন থাকতে হবে, তারপরে এখানে পাওয়ার জেনারেশন যেই ফ্যাসিলিটিস অথবা যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো থাকতে হবে, তারপরে হাসপাতাল থাকতে হবে। এইগুলো কি ধ্বংস হওয়া যাবে না, যেগুলো ইমার্জেন্সি সার্ভিস দেয় যে হসপিটালগুলো, তো অথবা সার্জারি হাসপাতাল যেগুলো আছে, ইমার্জেন্সি ট্রিটমেন্ট ফেসিলিটিস, মানে যেইটা সোজা কথা, যে স্ট্রাকচারগুলো আমার আর্থকোয়েকও ধ্বংস হওয়াটা আমি চাই না যে এটা ধ্বংস হোক, কারণ এটা ধ্বংস হইলে যারা ধর মানে সিভিয়ার কোনো কন্ডিশনে থাকবে বা আক্রান্ত হবে বা মৃত্যু মুখে পতিত হবে, তারা যেন একটা ট্রিটমেন্টের জায়গা বা শেল্টারের জায়গা যাতে পায়। যেমন এখানে ভিতরে আছে কি ফায়ার রেস্কিউ অ্যাম্বুলেন্স অ্যান্ড পুলিশ স্টেশন, ইমার্জেন্সি ভেহিকল গ্যারেজ, এই বিষয়গুলো যদি থাকে সেইটা ক্যাটাগরি 4। তারপরে ডেজিগনেটেড আর্থকোয়েক, হারিকেন অ্যান্ড ইমার্জেন্সি শেল্টার্স, এই যে শেল্টারগুলো হয় সাইক্লোন শেল্টার, সেগুলো ক্যাপাসিটি 4, মানে এটা অকুপেন্সি ক্যাটাগরি 4। তো আমরা তো মোটামুটি অকুপেন্সি ক্যাটাগরিটা বুঝলাম যে এটার সারমর্মটা কি। আসলে এটা হলো যে মানুষের উপর যে ক্ষতির পরিমাণ, এইটার মানে মানুষের জীবন উপর যে ক্ষতির পরিমাণ, এইটার যে তীব্রতাটা কেমন, কোন বিল্ডিংটা যদি কোনো একটা বিল্ডিংটা ক্ষতিগ্রস্ত হইলে মানুষের দ্বারা কিভাবে ক্ষতিগ্রস্ত হবে, এইটার উপর ভিত্তি করে মূলত অকুপেন্সি ক্যাটাগরিগুলো ভাগ করা হয়েছে। এইটা হলো আমাদের দরকার প্রত্যেকটা
জায়গায় আমাদের দরকার হবে, উইন্ড লোডের ক্যালকুলেশনের জন্য দরকার হবে, আর্থকুয়েক লোডের ক্যালকুলেশনের জন্য আমাদের এইটা দরকার হবে। এই জন্য আমরা আগে থাকতে একটু দেখে নিলাম এইটা কোথায় আছে। এইটা আছে হলো আমার বিএনবিসি টেবিল নাম্বার কত 6.1.1। আমরা যদি এইটাকে বুকমার্ক করে রাখতে চাই যে আমাদের অনেক সময় তো দরকার হবে, সেজন্য আমরা একটু সেভ করে রাখি। তো এখান থেকে এতটুকু আমরা সিলেক্ট করলাম, ক্লিক করে সিলেক্ট করে তারপরে আমরা এখানে যে এই পেজ থেকে আমি জাস্ট সিলেক্ট করলাম এই টেক্সটটা। তারপরে আমরা যদি বুকমার্ক অপশনে যাই তাহলে এখানে এই যে অকুপেন্সি ক্যাটাগরি টেবিল নাম্বার 6.1.1 এটা আমরা এভাবে সেভ করে রাখতে পারি। তো অকুপেন্সি ক্যাটাগরিটা আমরা মোটামুটি বুঝলাম। এখন স্ট্রাকচারাল সিস্টেম এগুলো নিয়ে আমি আগে আলোচনা করছি গত ক্লাসে, যে কোন ধরনের বিল্ডিং এর যে বিভিন্ন লোড ক্যারিং লোড বিয়ারিং যে পদ্ধতি আর কি, হ্যাঁ, লোড ট্রান্সফার মেকানিজম, সেটার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের সিস্টেমে ভাগ করা হয়েছে, যেটা এখানে আলোচনা করা হয়েছে। আমি এটা আলোচনা করছি তাই এটা আর করবো না। যেখানে বিল্ডিং ফ্রেম সিস্টেম আছে, বিয়ারিং ওয়াল সিস্টেম, তারপরে এখানে শিয়ার ওয়াল সিস্টেম, এগুলো আছে মোটামুটি। এখন আমরা আসি যে ডিজাইন ফর গ্রাভিটি লোড। আমরা যে লোডে আমরা সবার আগে আলোচনা করব লোডটা। রেসিডেন্সিয়াল বিল্ডিং কোন অকুপেন্সি ক্যাটাগরিতে পালাবো? জি জি, রেসিডেন্সিয়াল বিল্ডিং ওটা তো ওখানে উল্লেখ ছিল না। আচ্ছা অকুপেন্সি ক্যাটাগরি, হ্যাঁ হ্যাঁ, এই তো খুব সুন্দর একটা পয়েন্ট তুমি ধরছো। এখানে অকুপেন্সি ক্যাটাগরি এখানে বলছে যে এই তিনটে বাদে যেইগুলো আছে সবগুলো অকুপেন্সি ক্যাটাগরি কত 2, মানে 1 3 4 বাদে যেটা সব 2। তাইলে আমাদের যে রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলো হয়, ধরো 10 তলা একটা বিল্ডিং 3 ইউনিট কইরা, 3টে ইউনিটে সর্বোচ্চ জনসংখ্যা কত হবে? 3টে ইউনিট সর্বোচ্চ 12 জন ধরতে পারো। হ্যাঁ, তাহলে 10 তলা বিল্ডিং এ 4 × 48, ধরো 60 জনই আছে জনসংখ্যা। তো 60 জন আসলে কি এই তিনটের ভিতরে পড়ে একটাও? প্রথমটা হলো এটা হলো লো হ্যাজার্ড, কিন্তু এখানে তো হিউম্যান আছে, তাহলে অনেক বাদ, অনেক হবে না। কিন্তু 2 নম্বরে 300 পিপল, এটাও হবে না। 3 নম্বরে আমার মানে 2 নম্বর তো না, এটা 3 নম্বর ছিল। আর 4 নম্বরে কি অনেক বেশি আর কি সিভিয়ারিটি, যেসব স্ট্রাকচার আমার আর্থকোয়েক পরেও মানে আর্থকোয়েকের পরেও আর কি টিকে রাখা দরকার। তো এই সব জায়গায় আমরা অকুপেন্সি ক্যাটাগরি গুলো বুঝলাম যে এইগুলো হলো ওইটা। তাহলে এই তিনটে বাদে যেগুলো থাকবে, মানে এখানে রেসিডেন্সিয়ালটা পুরোপুরি এইটার ভিতরে পড়ে যাবে। ঠিক আছে। এখন অনেক সময় ধরো একটা মার্কেট বিল্ডিং, মানে এটা কি বলে, এটা কমার্শিয়াল স্পেস যেটা, ওইটারও যদি ধারণ ক্ষমতা 300 কম হয়, হ্যাঁ, তাহলেও আমার ওটা অকুপেন্সি ক্যাটাগরি 2 তে পড়বে। ঠিক আছে, এরকমের আর কি বুঝে শুনে তারপরে এটা ক্যাটাগরিতে ফেলতে হবে। যেমন 3 তলা একটা বিল্ডিং আছে, যার প্রত্যেক তলায় সর্বোচ্চ 2টা 3টা 4টা করে বা 5টা দোকান আছে, যেখানে এখানে মানে সর্বোচ্চ হইলে এক এক তলায় 50 জন মানুষ জড়ো হইতে পারে। তাহলে 3 তলা বিল্ডিং এ 3 50 150 জন, তাইলেও কিন্তু এটা অকুপেন্সি ক্যাটাগরি 2 এর ভিতরে পড়বে। কিন্তু যখনই 300 পিপল একত্র হবে তখন এটা 3 এর ভিতরে পড়ে যাবে। এই হলো ক্যাটাগরিটা গেল আর কি। রেসিডেন্সিয়াল বিল্ডিং যেগুলো আমরা করি সেটা 2 এর ভিতরে যাবে। এখন ডিজাইন ফর গ্র্যাভিটি লোডস। গ্র্যাভিটি লোডের জন্য আমাদের কি কি ডিজাইন আসলে করতে হবে? তো 1 নম্বরে হলো আমরা ফ্লোর ডিজাইন করব গ্র্যাভিটি লোডের জন্য। ফ্লোরের উপরে কোনো আর্থকোয়েক বা উইন্ড লোড অ্যাপ্লাই করব না, কারণ এটা রেজিস্ট করবে কে? ফ্রেম। ফ্রেম কি দিয়ে তৈরি হয়? বিম আর কলাম দিয়ে। ফ্লোরটা আসলে ফ্রেমের অংশ না। ফ্লোর হলো লোড ট্রান্সফার একটা ডিভাইস, যে আমার মানে আর হলো একটা স্পেস দেওয়ার একটা ডিভাইস। ঠিক আছে, এই ফ্লোরটা আমরা কনস্ট্রাক্ট করি যাতে আমার ব্যবহার উপযোগী একটা স্পেস সে তৈরি করতে পারে, আর এই স্পেসের ভিতরে যত লোড আছে সেটা যাতে আমার ফ্রেমের উপরে ট্রান্সফার করতে পারে। তো এই যে ফ্লোরের উপরে যে লোড, সেটা আমরা ফ্লোরটা মানে এর উপরে কোনো আর্থকোয়েক বা উইন্ড লোড আমরা অ্যাসাইন করব না। এটা শুধুমাত্র থাকবে কি, এটার ডিজাইন হবে শুধুমাত্র লাইভ লোড এবং ডেড লোডের জন্য। ঠিক আছে, এখানে অনেক কিছু আলোচনা করা হয়েছে। ভাই তাহলে উইন্ড লোডটা কি শুধু হচ্ছে মানে আমাদের ইসে দেওয়ালে মানে বা হচ্ছে ফ্রেমে গুলাই পড়ে নাকি উইন্ড লোডটা? এটা মূলত পরে তো পুরো স্ট্রাকচারে, কিন্তু এটা রেজিস্টিং পাওয়ার থাকবে শুধুমাত্র ফ্রেমের আর কি।
কলাম এবং বিম এইটা মানে কলাম মিলে এবং এটা beam। রেজিস্ট করবে। হ্যাঁ, বুঝতে পারছি, ঠিক আছে। তো এখানে যে বিষয়গুলো আছে ওগুলো এতটা ইম্পর্টেন্ট না এখন। এই যে গ্র্যাভিটি লোড, আমরা তো প্রথমে এটা নিয়ে আলোচনা করি। হ্যাঁ, গ্র্যাভিটি লোডের ভিতরে কি কি থাকে? আমার যেই লোডগুলো সরাসরি পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়া করে এটা হলো গ্র্যাভিটি লোড। হ্যাঁ, এখানে মেইনলি প্রথম থাকে ডেড লোড, তারপর থাকে লাইভ লোড। এখন ডেড লোড আর লাইভ, আমরা লোডস এর চ্যাপ্টারে চলে যাই, ঠিক আছে, যে চ্যাপ্টার 2 লোডস অন বিল্ডিং স্ট্রাকচার। তো এখানে যাওয়ার পরে আমরা দেখতে পাইতেছি ইন্ট্রোডাকশনের ভিতরে এই লোড চ্যাপ্টারে যত ধরনের ডেফিনেশনস আছে, নোটেশনস আছে, এগুলো দেখাই দিছে। এরপরেই আছে আমাদের ডেড লোড। তো ডেড লোডটার ডেফিনেশনটা কি? ডেড লোড হলো প্রথমত এর ভিতরে ইনক্লুডেড আছে স্ট্রাকচারের যে সেলফ ওয়েট ওইটা, ঠিক আছে। এরপরে আছে কি? এরপরে আছে যেই কম্পোনেন্ট বা যেই বিষয়গুলো স্ট্রাকচারের সাথে লাইফ স্প্যান, থ্রু আউট দ্য লাইফ স্প্যান, মানে পুরো জীবনকালে এর সাথে থাকবে, মানে নির্দিষ্ট অবস্থানে থাকবে, এটার অবস্থান চেঞ্জ হবে না, ওইগুলো হলো ডেড লোড। যেমন আমরা যে ফ্লোর, আমরা যখন একটা ই করব, মডেল করব ইটেপসে, তখন আমরা কলাম এবং বিমের সাইজগুলো যে দিব তার সাথে ফ্লোরের থিকনেসটাও দিব। তো ফ্লোরের থিকনেসটা এখানে আমরা কতটুকু দিব? একটু আমার মনে হয় ভিডিওটা অন করে নেই, তাই না? তাহলে ভালো হবে। আচ্ছা, ফ্লোরের সিস্টেমটা আমরা কতটুকু দিব, মানে ফ্লোরের যে থিকনেস ওইটা কিন্তু আমরা এর যে আলটিমেটলি শেষ পর্যন্ত যতটুকু থিকনেস পাই, মানে আমার যে ফিনিশিং দেওয়ার পরে, তারপরে এর উপরে টাইলস স্থাপনের পরে যেই থিকনেসটা পাই ওইটা কিন্তু আমরা দিব না। শুধুমাত্র যতটুকু আমরা স্ট্রাকচারাল ডেপথ যেটা থাকে ফ্লোরের, ওইটা আমরা প্রোভাইড করি। কিন্তু আলটিমেটলি এই যে এক্সট্রা 1-2 ইঞ্চি ডেপথ বাইরে যায়, ফ্লোরের থিকনেসটা বাইরে যায়, এইটা আসলে কিসের হিসেবে আসবে? এটাও কিন্তু ডেড লোড, কিন্তু এটা আমার যেহেতু প্রথমে ইনক্লুডেড না, তাহলে এটা হলো ফিনিশিং লোড, মানে ফ্লোর ফিনিশ লোড, ঠিক আছে। তো আমরা দেখলাম যে এখানে প্রথম দেখলাম যে আমরা স্ট্রাকচারের সেলফ ওয়েট আসতেছে, তারপরে আসতেছে এর ফ্লোর ফিনিশ, তারপরে আসতেছে যে ওয়ালগুলো আছে, পার্টিশন ওয়াল, ওয়েট অফ দ্য পার্মানেন্ট পার্টিশনস, ঠিক আছে। এখানে পার্মানেন্ট যে পার্টিশন ওয়ালগুলো থাকবে, যেগুলো আমি বিল্ডিং তৈরি করার প্রথমে তৈরি করব, এবং এটা সারা জীবন এই বিল্ডিং এর সাথে ওই জায়গায় থাকবে, যে পার্টিশনগুলো, ওইগুলো আমার কিসে ডেড লোডের ভিতরে ইনক্লুড হবে। তারপরে এখানে বলছে ওয়েট অফ দ্য ফিক্সড সার্ভিস ইকুইপমেন্ট। এখানে ফিক্সড সার্ভিস ইকুইপমেন্ট গুলো কি কি আছে? যেমন এখানে বলছে যে পার্মানেন্ট মেশিনারিজ। হ্যাঁ, যেমন একটা ইন্ডাস্ট্রি বিল্ডিং এ, একটা ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের মেশিনারিজ থাকে। কিছু মেশিনারিজ আছে যেটার অবস্থান চেঞ্জ করা সম্ভব না, মানে এটা এটা মুভেবল না আর কি, যে কোনো জায়গায় ফিক্স থাকবে। যেমন আমরা যদি ল্যাবরেটরিতে যাই, আমরা ইউটিএম মেশিন, তারপর অন্যান্য যে বড় বড় মেশিনগুলো, এগুলো কিন্তু মুভ করা যাবে না। তো ওইটার লোডটা ওইখানে ডেড লোড হিসেবে দিতে হবে। তারপরে ইলেকট্রিক্যাল যে ফিডারগুলো আছে, অথবা মেশিনারি হিটিং এর জন্য, ভেন্টিলেশনের জন্য, অথবা এয়ার কন্ডিশনিং এর যে ডিভাইসগুলো, এই সিস্টেমের ভিতরে যা আছে আর কি, তারপর লিফট এবং অ্যাক্সেলেটর, যেটা আর কি এই যে বললাম যে যেই সার্ভিস ইকুইপমেন্ট বা গুলো আর কি, এর পার্মানেন্ট, এটা ফিক্স একটা জায়গায় সারা জীবন আর কি থাকবে। স্ট্রাকচার যতদিন আছে বিল্ডিংটা যতদিন আছে অতদিন থাকবে, সেগুলো আমার ডেড লোড হিসেবে কাউন্ট হবে। এরপরে আমরা দেখি আসলে আমাদের বিভিন্ন ম্যাটেরিয়ালসের স্ট্যান্ডার্ড যে ইউনিট ওয়েটগুলো আছে, সেটাও এখানে বিএনপিসিতে মেনশন করা আছে। তো ইউনিট ওয়েট অফ বেসিক ম্যাটেরিয়ালস এখানে দেয়া আছে। অ্যালুমিনিয়াম, যত ধরনের ম্যাটেরিয়ালস আমরা কনস্ট্রাকশনে ইউজ করি সবগুলো এখানে দেয়া আছে। তো এখানে আমরা দেখবো যে কংক্রিটের
যেটা রেইনফোর্সমেন্ট ছাড়া সেটা হলো 22.8 কিলোনিউটন পার মিটার কিউব। আর ব্রিক অ্যাগ্রিগেটের ক্ষেত্রে এটা হলো 20.4। এটা আমরা যদি পাউন্ড পার কিউবিক ফিটে নেই তাহলে এটা 2400 ধরলেই হবে। আমরা যত জায়গায় কংক্রিটের ইউনিট ওয়েট দিব পাউন্ড পার কিউবিক ফিটে এটা হলো 150, ঠিক আছে, আর কেজি পার মিটার কিউবে হলো 2400। এর বাইরে মানে অনেক কিছু কনসিডার করার প্রয়োজন নেই। তো এখানে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালের কিছু মানে ইউনিট ওয়েটগুলো মেনশন করা আছে, দেওয়া আছে, আমাদের যদি কোনো সময় দরকার হয় এখান থেকে আমরা ফলো করতে পারি। এখন আসি আমরা লাইভ লোডে। তো ডেড লোডের ভিতরে কি কারো কোনো কোশ্চেন আছে যে এই পার্টটা কি ডেড লোড হইতে পারে নাকি লাইভ লোড, এই ইকুইপমেন্টটা কি ডেড লোড না লাইভ লোড, এটি কি কারো কোশ্চেন আছে? আমরা আস্তে আস্তে এই বিষয়গুলা কিভাবে ক্যালকুলেশন করব ওটা দেখাবো। আসলে আমি এর ক্লাসিফিকেশনটা দেখাইতেছি। ভাই আমরা যে হচ্ছে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট গুলো মানে হচ্ছে যে ধরেন আমরা যে ফ্যান ট্যান লাগাই, সিলিং ফ্যান কি লাইভ লোড হিসেবে কাউন্ট হবে? কারণ আমরা তো এটা মুভ করতে পারবো। সিলিং ফ্যানটা এটাও ডেড লোড হিসেবেই থাকবে, কারণ এটা মুভ হওয়ার সম্ভাবনা খুব কম, যেটা ফ্রিকোয়েন্টলি মুভ হয়। ধরো একটা অথবা সিলিং ফ্যানের লোডটা আসলে ফ্লোর ফিনিশ হিসেবে কাউন্ট হয়, কারণ এটা ফ্লোরের সাথে অ্যাডজাস্টেড, ঠিক আছে। মানে এখানে সিলিং ফ্যানের জন্য সর্বোচ্চ কত কেজি লোড আসতে পারে, যেটা খুবই মাইনর আর কি, বুঝছো, এটার অতটা ইম্প্যাক্ট পড়ে না। এই জন্য ফ্লোর ফিনিশে আমরা যে লোডটা দেই ওইটা স্ট্যান্ডার্ডের তুলনায় একটু বেশি দেই, ঠিক আছে, বুঝতে পারছি। এটার ভিতরেই চলে আসে। আর আচ্ছা, ওই ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট এখানে আমরা তো জানি যে কোর কাটিং মানে এর ভিতরে যে পাইপগুলো থাকে, হ্যাঁ, এটা কিন্তু আমরা ডিজাইনে দেখাই না যে স্ল্যাবের ভিতরে যে ইলেকট্রিক্যাল যে কোরগুলো থাকে বা পাইপগুলো থাকে সেগুলো আমরা দেখাই না। তো এর ভিতরে কংক্রিট থাকলে এর আরো ওয়েটটা বাইরে যাইতো, তাহলে এর ভিতরে যে কেবল আছে অথবা অন্যান্য যে ফিচারগুলো আমি প্লেস করতেছি সেটা মূলত ওয়ালটা কাটিং করে করতেছি, না হয় আমি বিম এবং স্ল্যাবের ভিতর দিয়ে পাইপ বসে তার ভিতরে দিতেছি, তাহলে ওইটা তো খালি থেকে দিতেছে, ওটা ওয়েট কমবে, বাড়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য এইগুলো নিয়ে এতটা আর কি কনফিউশন তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এরপরে আমরা যেই ইলেকট্রিক্যাল যেই অন্যান্য যে স্ট্রাকচারগুলো হয় পাওয়ার স্টেশনে বা অন্যান্য জায়গায়, যেগুলো আসলে অনেক হেভি মেশিনারিজ অথবা হেভি ওয়ারিং এর দরকার হয়, অনেক মানে মোটা মোটা যে তারগুলো আছে ওইগুলো যে ইউজ করা লাগে, তো ওইসবের ক্ষেত্রে লোডগুলো সম্পূর্ণ আলাদাভাবে ওখানে আর কি অ্যাসাইন করা হয়। আর বিল্ডিং এর ক্ষেত্রে মূলত ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট যেগুলো থাকে ওইগুলার লোডটা ওইভাবে আলাদাভাবে অ্যাসাইন করা হয় না। এরপরে আছে প্লাম্বিং ফিচার যেগুলো আছে, যে আমরা যদি একটা ফায়ার সিস্টেম ডিজাইন করি, ফায়ার সিস্টেমের জন্য আমাদের এখানে যেই এটা থাকে আর কি প্লাম্বিং সিস্টেমটা, সেটা মূলত কাস্ট আয়রনের হয়ে থাকে ম্যাক্সিমামই। তো এইটার ক্ষেত্রে অনেক বড় একটা লোড আসতে পারে। তো যদি কোনো বিল্ডিং এর ফায়ার সিস্টেম ডিজাইন হয় ওইভাবে সিগনিফিকেন্ট পরিমাণ লোড আসে, তো সেটাও এখানে প্লেস করার দরকার হইতে পারে। কিন্তু ওই যেটা বললাম যে মেইন স্ট্রাকচারের তুলনায় ওই লোডটা খুবই মাইনর। আমার যে একটা স্ল্যাব আছে স্ল্যাবের যে ওয়েট, এই ওয়েটের তুলনায় ওইটা খুবই মাইনর, এই জন্য অ্যাড করা হয় না। তাহলে আমি লাইভ লোডের দিকে মুভ করি, ঠিক আছে। লাইভ লোড কি আমি এতক্ষণ বললাম যে যে কোনো লোড যদি কোনো একটা স্থানে একটা বিল্ডিং এর যে কোনো একটা স্থানে ফিক্স থাকে কতটুকু এর লাইফের বেশিরভাগ সময় আর কি বিল্ডিংটা যতদিন থাকবে তার বেশিরভাগ সময় ওই একই জায়গায় থাকবে ওই মেম্বার অথবা ওই ইকুইপমেন্ট যাই হোক, ওইটা হলো ডেড লোড। কিন্তু লাইভ লোড হলো যেটা ফ্রিকোয়েন্টলি, এটা কি হবে কিছুদিন পর পর এটা অবস্থান চেঞ্জ হতে পারে। যেমন আমাদের যারা অকুপেন্টস থাকবে মানুষের যে ওজন সেইটা, তারপরে ফার্নিচার যেগুলো আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় স্থাপন করতে পারি, অথবা মুভেবল পার্টিশনস, হ্যাঁ, যেই পার্টিশনগুলো আমরা যে কোনো সময় তৈরি করতে পারি, আবার এটা বিভিন্ন জায়গায় চাইলে এটা ট্রান্সফার করতে পারি। তো এইটা হলো লাইভ লোডের
ভিতরে এগুলো পড়বে। তো এখন আমরা দেখব যে এখানে লাইভ লোডের ক্যাটাগরি কিছু ভাগ করা আছে। একটা হলো মিনিমাম যে ফ্লোর লাইভ লোড যেটা, তো একটা হলো মিনিমাম। তো এখন আমরা যদি অ্যাকচুয়ালি কোনো কিছু বসাইতে যাই তাহলে আমাদের লাইভ লোডের পরিমাণটা সব জায়গায় আলাদা হবে না। যেমন একটা স্কুল বিল্ডিং এর ক্ষেত্রে যেরকম লাইভ লোড হবে, একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে তার সাথে অনেক কম হবে, কারণ ওখানে মানুষজন কম জড়ো হবে, ওখানে ফার্নিচার এর সংখ্যাও হয়তো বা কম থাকতে পারে। তো এইসবের উপরে ভিত্তি কইরা এখানে লাইভ লোডের কি দেওয়া আছে, একটা লিস্ট দেওয়া আছে যে কোন জায়গায় কতটুকু লাইভ লোড আমরা ইউজ করব। তো এই জিনিসটা সবাই একটু খেয়াল করে অন্তপক্ষে একবার পড়তে হবে। আর যেইগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হবে যে আমার রেসিডেন্সিয়াল বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে এটা দরকার, অথবা একটা হসপিটাল বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে এটা দরকার, যেটা যেটা ইম্পর্টেন্ট মনে হবে সেটা আমরা এভাবে মার্কিং করে রাখতে পারি। তো এখানে প্রথমে বলা আছে অ্যাপার্টমেন্টস, ঠিক আছে। এখানে হলো অকুপেন্সি অফ অর ইউজ, এখানে ইউনিফর্ম যে লোড সেটা, আর হলো কনসেন্ট্রেটেড লোড। আমরা ইউনিফর্মলিও লোডটা প্লেস করতে পারি, কনসেন্ট্রেটেড ভাবে প্লেস করতে পারি। তো সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হলো এই ফ্লোরের উপরে ইউনিফর্মলি এই লোডটা দেওয়া। তো এখানে অ্যাপার্টমেন্ট, যেগুলো অ্যাপার্টমেন্ট বিল্ডিং অথবা রেসিডেন্সিয়াল বিল্ডিং, সেগুলো আমাদেরকে পরবর্তীতে এখানে দেখতে বলছে। তো এখানে প্রথম আছে কি অ্যাক্সেস ফ্লোর সিস্টেম, হলো অফিস ইউজ, কম্পিউটার ইউজ, আর্মোরিস অ্যান্ড ড্রিল রুমস। এই প্রত্যেকটা ক্যাটাগরি, এই যে অফিসের ক্ষেত্রে কত হবে লাইভ লোড, 2.40 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। 1 কিলোনিউটন পার মিটার স্কোয়ার সমান হলো 21 পিএসএফ। এটা আমরা একদম মানে মুখস্থ রাখবো যে 21 পিএসএফ হলো 1 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। এখানে যদি আমাদের 2.40 হয় তাহলে কত হবে, যেহেতু আমরা কাজগুলো ইটেপসের কাজগুলো সব বেশিরভাগই আমরা ফিট পাউন্ডে করব, সেই জন্য আমাদের ওই ইসে মানে এটা কনভার্ট করে নিতে পারলে সবচেয়ে সুবিধা হয়। তো যদি একটা অ্যাক্সেস ফ্লোর সিস্টেম, মানে এটা মূলত অফিস বিল্ডিং, ঠিক আছে। অফিস বিল্ডিং এর ক্ষেত্রে যদি অফিস ইউজ হয়, হ্যাঁ, এখানে শুধুমাত্র যেই বেসিক যে ফার্নিচারগুলো সেগুলো থাকবে, কিন্তু কম্পিউটার ইউজের জন্য যেগুলো দরকার ফেসিলিটিস সেগুলো থাকবে না। তাহলে আমার এটা 2.40, কিন্তু যেখানে যদি কম্পিউটার ইনক্লুডেড থাকে তাহলে এখানে 4.80 কিলোমিটার পার মিটার স্কোয়ার। এখন আমরা আসি অ্যাসেম্বলি এরিয়াস অ্যান্ড থিয়েটার্স। অ্যাসেম্বলি এরিয়াস তো আমরা বুঝি আসলে এটা যেখানে কোনো অনুষ্ঠান হয়, অথবা কমিউনিটি সেন্টার্স, হ্যাঁ, অথবা এটা আমাদের যে কনফারেন্স রুম, এইগুলো আসলে অ্যাসেম্বলি এরিয়ার মধ্যে থাকবে। এখানে বিভিন্ন ক্যাটাগরি বলে যায়, যদি ফিক্স সিট থাকে তাহলে একরকমের, আবার লবি যেগুলা খালি জায়গা থাকবে মাঝখানে সেগুলা চলাচলের জন্য, সেগুলোর জন্য একরকমের, মুভেবল সিট হইলে একরকমের, প্ল্যাটফর্ম হইলে আরেক রকম। মানে এই যে প্রত্যেকটা ক্যাটাগরি সবগুলো ভাগ করে দেয়া আছে। এরপর আছে ব্যালকনিস। এই ব্যালকনি কিন্তু আমাদের যে বিল্ডিং এর সাথে থাকে, যে ব্যালকনিটা সাধারণত ছোট আকারের এইটা না, এটা হলো বড় আকারের, যে পোর্টস আকারে যে ব্যালকনিটা থাকে ওইগুলা, হ্যাঁ, যেগুলোর সাইজটা অনেক বড়, যেখানে অনেক মানুষ একসাথে অ্যাসেম্বল হইতে পারে, একসাথে বসতে পারে, বা যে কোনো অ্যাক্টিভিটিস করতে পারে। সেই সব জায়গা বড় স্পেসের ব্যালকনিগুলোর ক্ষেত্রে 4.80। কিন্তু যখন এটা বলছে 1 or 2 ফ্যামিলি রেসিডেন্স অনলি অ্যান্ড নট এক্সিডিং 19.3 মিটার স্কোয়ার, এটা হলো 2.90 কিলোমিটার পার মিটার স্কোয়ার। এখন আমাদের যেগুলো আমরা যে সাধারণত যেটা মানে আমাদের যেটা জানার দরকার, বেশিরভাগ ক্ষেত্রে আমরা রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলো ডিজাইন করি, তো সেইটা কত, সেটা হলো 2 কিলোমিটার পার মিটার স্কোয়ার। এটা কমন, আগে সব প্রত্যেকটা জায়গায় 2 কিলোমিটার পার মিটার স্কোয়ার। কিন্তু যখন আমার স্টেয়ার আসবে, স্টেয়ারের ক্ষেত্রে আমার একটা চেঞ্জ আছে, এটা হলো স্টেয়ারের ক্ষেত্রে আমরা 4.80 কিলোমিটার পার মিটার স্কোয়ার ইউজ করব। তো এখানে যেগুলো আছে একটু মানে মনোযোগ দিয়ে একবার একটু পড়ার চেষ্টা করবো যে কোন জায়গায় কোন এগুলো আছে আর কি। যে এখানে আছে স্টেয়ার অ্যান্ড এক্সিট ওয়েস 4.80, এই যে এখানে বলছে 1 and 2 রেসিডেন্স অনলি,
টু ফ্যামিলি রেসিডেন্স অনলি, সেটা হলো 2 কিলোমিটার/মিটার স্কোয়ার। এই দুইটাই আমাদের মূলত রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে বেশি দরকার। এখানে আরো অনেক ধরনের ডেড লোড লাইভ লোডের ব্যাপারগুলো এখানে ক্লিয়ার করা আছে। প্রভিশন ফর পার্টিশন ওয়ালের জন্য বলা আছে। তো আমরা এই যে লোডগুলো দেখলাম, যে লাইভ লোড আমরা পাইলাম ফিক্স, যে এখানে আমরা 2 কিলোনিউটন/মিটার স্কোয়ার এটা সব জায়গার জন্য ইউজ করবো, এসটিআর বাদে শুধু এসটিআর 4.8 থাকবে। কিন্তু আমরা যে ডেড লোড গুলো দেখলাম, যে ডেড লোডের মানটা আমরা আসলে জানি না এখনো, যে ফ্লোর ফিনিশ কত ইউজ করব, পার্টিশন ওয়াল কত ইউজ করব। তো সেটার জন্য আমরা একটা এক্সেল ফাইল ইউজ করব, ঠিক আছে। এইটার মাধ্যমে আমরা যত ধরনের ডেড লোড আছে এগুলো আমরা ক্যালকুলেট করতে পারবো। এই এক্সেল ফাইলগুলো আমি পর্যায়ক্রমে কাজের জন্য সবকিছু দিয়ে দেব। আমার মানে এখন এই যে গ্রাভিটি লোড ক্যালকুলেশন, এটার মাধ্যমে আমরা লাইভ লোড এবং ডেড লোডের হিসাবটা আমরা করতে পারি। এখানে লিফটের জন্য কতটুকু লোড, ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়ালের জন্য কতটুকু লোড। এখন ফ্লোর ফিনিশের ক্ষেত্রে একটু খেয়াল করি, এই যে দুইটা পিকচার দেখতে পাইতেছি, এটা হলো টাইলসের জন্য মূলত আমার যে লোডটা আসে, অথবা ফিনিশিং এর জন্য যে যতটুকু থিকনেস, এখানে বিভিন্ন ধরনের ফ্লোর থাকতে পারে, শুধুমাত্র যে টাইলস থাকবে এমন না। এটা এখন ইপক্সি কোটিং দিয়ে ফ্লোর সিস্টেম অনেক জায়গায় করে, সেটাও থাকতে পারে। তো এটার জন্য আলাদা আলাদা লোড থাকতে পারে, এটা আমাদের একটু ইনভেস্টিগেশন করে তারপরে এটা সিলেক্ট করতে হবে। কিন্তু যখন টাইলস থাকবে তখন কিরকম লোড আসবে সেটা আমরা দেখার চেষ্টা করবো, একটু দেখার ট্রাই করি এখানে কতটুকু আসতে পারে। যদি আমরা টাইলসের থিকনেস কিরকমের হয় সেটা দেখি, মোজাইক টাইলস যেগুলো আছে, তো এটা 3 মিলিমিটার থিকনেসের হয় মোজাইক টাইলস। হ্যাঁ, কিন্তু এখানে আমরা যদি মিডিয়াম সাইজের যে টাইলসগুলো আছে 6 ইঞ্চি/6 ইঞ্চ যেগুলো, অথবা 12 ইঞ্চি/12 ইঞ্চ, তো 12 ইঞ্চি/8 ইঞ্চির যে টাইলসগুলো, এগুলো 10 মিলিমিটার থিকনেস হয়। আর আমাদের যেই 18 ইঞ্চি/18 ইঞ্চি বা 24/24-এর যে টাইলস, সেটা 12.5 মিলিমিটার। আর হলে ইন্ডাস্ট্রিয়াল হেভি টাইলসগুলো 14 মিলিমিটার হয়। এখন আমরা কোনটা ইউজ করবো, আমরা ম্যাক্সিমামটা ধরেই করি না, মানে এখানে আমরা কোনটা যে বসাবো এটা তো আমি আগে বলতে পারতেছি না বিল্ডিং ডিজাইন করার আগেই। আর যদি আর্কিটেক্ট বইলেও দেয় যে এই টাইলস ইউজ করবো, এটা আসলে অনেক সময় চেঞ্জ হয়ে যায়। আমরা একটু বোঝার আসলে আমাদের কাছে ওইরকম ডাটা থাকে না যে আমরা কোনটা নিয়ে কাজ করব, বেশিরভাগ সময় এরকমের হয়। তো আমরা এটা সর্বোচ্চ যে 14 মিলিমিটার থিকনেস আছে ওইটা নিয়ে কাজ করলাম। তো 14 মিলিমিটার গেলে এটা হলো টাইলসের থিকনেস। এরপর যে মর্টারের থিকনেস আমরা ধরলাম 36 মিলিমিটার, আর নিচে আছে স্ল্যাব। তো এই যে 36 + 14 টোটাল 50 মিলিমিটার হয়। এবং আমরা যদি 1 মিটার/1 মিটারে একটা এরিয়া ধরি, তাহলে এটার ভলিউম আসবে কত, 0.05 মিটার কিউব। তো আর এখন আমার এই যে এটার ওয়েট কত ধরবো, এটা মর্টারের ওয়েট হিসেবে আমরা কাউন্ট করি। মর্টারের ওয়েট 23.5 কিলোনিউটন/মিটার কিউব ইউনিট ওয়েট। এইটার সাথে যদি আমরা ভলিউমটা মাল্টিপ্লাই করি, আমরা দেখতে পাইতেছি যে আমি এখানে এই যে ভলিউম ইন্টুয়াল ইউনিট ওয়েট, এটা মাল্টিপ্লাই করা আছে। মাল্টিপ্লাই করার পরে আমার কিলোনিউটন আসছে 1.175 কিলোনিউটন/মিটার কিউব। আর এই যে পাউন্ড আসছে কত, এই যে 20.88 হলো, আমি যেটা বলছি 21, সেটি 20.88 এক্সাক্ট ভ্যালু। আমরা মানে থাম্ব রুল হিসেবে 21 ধরে নিব আর কি, যে 1 কিলোমিটার/মিটার স্কোয়ার সমান হলো 21 PSF, এটা হবে মিটার স্কোয়ার, ঠিক আছে। তো 25 PSF কি আমাদের ফ্লোর ফিনিশ, এইটা আমাদের ফিক্স মোটামুটি, এটা সব জায়গায় আমরা 25 PSF ইউজ করব। এরপরে আমরা আসছি যে পার্টিশন ওয়ালের যে ডেড লোডটা সেইটা। এখন পার্টিশন ওয়ালের ক্ষেত্রে আমরা নির্দিষ্ট, আমরা তো জানি না আসলে কোথায় কোথায় আমার জানালা আছে বা হবে, এত কিছু কনসিডার করে পার্টিশন ওয়ালটা দেওয়াটা মুশকিল। আর আমরা যদি একটা ফ্লোরের উপরে পার্টিশন ওয়ালগুলো আমরা ডিস্ট্রিবিউটেড লোড হিসেবে অ্যাপ্লাই করি, তাহলে এটা ভুল হওয়ার সম্ভাবনা আছে। কিভাবে আছে আমি একটু জাস্ট একটা মডেল ওপেন করে আমি দেখাইতেছি। সবাই কি এখন তো ক্লাসের টাইম এটা শেষ হয়ে যাবে না, এই ক্লাসটা আমি করি আর কি, সেভ করে নিই।
হ্যালো, সবাই আছো? জি ভাই, আসি ভাই। বোরিং লাগতেছে নাকি ক্লাস? না ভাই। এখন বিষয়টা হলো কিছু বিষয় আর কি না বুঝে নিলে তাইলে তোমার প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে অনেক কিছু মিস করে ফেলাবে। এই জন্য আগে আমরা কোড থেকে বিষয়গুলো দেখে তারপরে কাজের দিকে যাব। তো আমার এইটা আর কি সেশনটা আমি শেষ করতেছি, ঠিক আছে? পার্টিশন ওয়ালের যে লোড সেটা যদি আমরা ডিস্ট্রিবিউটেড করে দেয় তাহলে কেমনে ভুল হওয়ার সম্ভাবনা থাকে একটু দেখি। এই যে প্ল্যানটা এটা এখান তো এটা না, নতুন একটা সেট করছিলাম। ও, আমি যদি এইটা একটু দেখি যে পার্টিশনাল লোডটা যদি আমরা এই এই যে ফ্লোরগুলো দিয়ে দিতাম, ঠিক আছে, ডিস্ট্রিবিউটেড লোড হিসেবে, যে আমি একটা নির্দিষ্ট পরিমাণ লোড নিয়ে ডিস্ট্রিবিউটেড লোড হিসেবে দেই, তাহলে এর ইফেক্টটা কীরকমের হবে? এই যে ফ্লোরটা যদি চিন্তা করি, এর প্রত্যেকটা জায়গায় একদম ইভেনলি মানে একদম সমানভাবে এর ইফেক্টটা পড়বে। কিন্তু যদি আমি এক্স্যাক্টলি এই জায়গায় পার্টিশন ওয়ালের লোডটা দেই তাহলে এখানে শিয়ার ফোর্সের পরিমাণ বাইরে যাবে। এই যে বিমটা থাকবে, বিমের শিয়ার ফোর্সের পরিমাণটা এক্স্যাক্টলি যত দরকার ছিল ততই থাকবে, কিন্তু এইটা ডিস্ট্রিবিউট করে দিলে অতটা শিয়ার ফোর্স আসবে না। এবং এই ডিজাইনটা কিছু না কিছু হলেও ভুল হবে। আমার এই যে এইটা হলো মূল সমস্যা আর কি, পার্টিশন ওয়ালের লোডটা কেন আমি জায়গায় দিতে হবে, ঠিক আছে? ভাই স্ক্রিন শেয়ার তো দেখা যাচ্ছে না। আচ্ছা, একসাথে অনেকগুলো জিনিস ওপেন করতে হয়, একটা না একটা বাদ পড়ে থেকে যায়। আচ্ছা, হ্যাঁ, যেটা দেখাই দিয়েছিলাম যে এই পার্টিশন ওয়ালের লোডটা আমার কেন জায়গায় একদম এক্স্যাক্টলি ওই জায়গায় স্থাপন করা দরকার, এইটা একটা পার্টিশন ওয়াল, ঠিক আছে? আর বাকিগুলো বিমের উপরেই আছে, আমরা ওইটা নিয়ে আলোচনা না করি। এইটা এই লোডটা যদি আমি এই টোটাল ফ্লোরের উপরে দিয়ে দিতাম তাহলে প্রত্যেকটা বিমে কি সমানভাবে ইফেক্ট পড়তো? হ্যাঁ, কিন্তু আমরা যদি এই জায়গায় পার্টিশন ওয়ালের লোডটা দেই তাহলে দেখা গেছে বিমের এই পজিশনটায় লোডটা বেশি পড়বে, তাই না? এখানে শিয়ার ফোর্সের একটা ভেরিয়েশন আসবে, যার ফলে ডিজাইনটা চেঞ্জ হয়ে যেতে পারে। আবার এই মানে পার্টিশন ওয়ালটাও লোডটা এখানে যদি পড়ে তাহলে এর ডিজাইনটা চেঞ্জ হয়ে যাইতে পারে এই বিমটার। তো সেই জন্য আমরা এই এক্স্যাক্টলি যেই পজিশনে পার্টিশন ওয়ালগুলো আছে মোটামুটি সেই পজিশনেই স্থাপন করার ট্রাই করব। অনেকে এই পার্টিশন ওয়ালের লোডটাও ডিস্ট্রিবিউট করে দিয়ে দেয় ফ্লোর ফিনিশের মতো, যে 30 পিএসএফ ধইরা দিয়ে দেয়, কিন্তু আসলে এটা সঠিক পদ্ধতি না, ঠিক আছে? তো আমরা পার্টিশন ওয়ালের ক্যালকুলেশনটা একটু দেখি সবাই, একটু খেয়াল করি এখানে। অনেকে তো ভাই ডিজাইন করলেও পার্টিশন অনেক সময় চেঞ্জ করে ফেলে, ডিজাইনে যেটা থাকে ওটা করে না। ওই ক্ষেত্রে কি জি হবে? জি, মানে বলতেছি ভাই যে মানে ইয়াতে ক্যাডে যেটা থাকে অনেকে পার্টিশন ওয়াল চেঞ্জ করে ফেলে, অনেক ক্লায়েন্ট আছে চেঞ্জ আচ্ছা করে আচ্ছা, ফেলে, তখন আমরা তো ধরলাম এক জায়গায় ধরে করলাম, ওটা আবার কি হবে? এইটা আসলে আমাদের হাতে নাই, কিন্তু আমাদের ধরতে হবে যে আর্কিটেকচারাল যে ডিজাইন আছে ওইটা ফলো করবে। যেই জায়গায় আমার অতিরিক্ত পার্টিশন ওয়ালের চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে ওই জায়গায় ডিস্ট্রিবিউটেডও কিছু লোড পার্টিশন ওয়াল হিসেবে আমরা দিয়ে থাকি। যেমন সাউন্ড কি ক্লিয়ার শোনা যাইতেছে নাকি কোনো সমস্যা হইতেছে? জি ভাই, শুনতেছি ভাই। আচ্ছা, যেসব জায়গায় আমার পার্টিশন ওয়ালের জায়গাটা চেঞ্জ হইতে পারে, যেমন একটা অফিস স্পেস কি করা হয় সাধারণত, এর ভিতরে পার্টিশন গুলো সাধারণত মানে এরকম অনেক সময় নতুন নতুন ভাবে ইন্টেরিয়র করে পার্টিশন ওয়ালটা চেঞ্জ করে। তো ওই সব ক্ষেত্রে এটা ডিস্ট্রিবিউটেড পার্টিশন ওয়াল হিসেবে দেওয়া দরকার, কিন্তু রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে এগুলো চেঞ্জ খুব কম হয়। হ্যাঁ, এই জন্য ওই জায়গায় হয়তো বা চেঞ্জ হইলে হালকা একটু চেঞ্জ হইতে পারে, 1 ফিট এদিক ওদিক সরতে পারে। তো এই রকমের চেঞ্জগুলো ম্যাক্সিমাম জায়গায় হয়। তো এইটা ধরেই আমাদের দিতে হবে যে এটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুব কম। তো এখন ওই জায়গায় আমাদের কি লোড হিসেবে দিতে হবে, এটা তো আমি ডিস্ট্রিবিউট দিব না। ডিস্ট্রিবিউটেড লোড হইলে আমার কি হইতো, একটা এরিয়ায় ইউনিট এরিয়ায় আমি নির্দিষ্ট পরিমাণ লোডটা অ্যাপ্লাই করতাম। কিন্তু এটা যেহেতু আমার মানে
এরিয়ার উপরে পড়তেছে না, এটা পড়তেছে একটা লাইন বরাবর, এটা হলো একটা লাইন লোড, ঠিক আছে। এটা পড়বে হলো পাউন্ড পার ফিটে অথবা কিপ পার ফিট, এরকম আমি লোডটা স্থাপন করব। তো এর জন্য আমার প্রথমে দরকার কি, এই যে টোটাল যে একটা আছে ওয়ালের যে ভলিউম সেটা বের করা, তারপর সেটা ইউনিট ওয়েট দিয়ে গুণ দিয়ে আমাদের যে এক্স্যাক্টলি যে পরিমাণ লোড আছে ওইটা বের করা, এরপরে এর লেন্থ দিয়ে এটা ভাগ করে প্রতি ফিটে কতটুকু লোড আসতেছে ওইটা আর কি ওইটাই আমাদের মডেলে স্থাপন করতে হবে। এখানে দুই ধরনের কন্ডিশন হইতে পারে ওয়ালের ক্ষেত্রে, একটা হলো বিমের উপরে যে ওয়ালগুলো হয়, আর একটা হলো স্ল্যাবের উপরে যে ওয়ালগুলো হয়। এটা কি এইটা বুঝতেছো, এই যে বিম, এইটা এখানে একটা বিম আছে, তো বিমের উপরে যে ওয়ালটা হবে সেইটার হাইটটা কতটুকু হবে, বিম টু স্ল্যাব না, এই যে এইটা যদি কল্পনা করি হাইটটা একটু কম না, এই স্ল্যাবের উপরে যে মানে স্ল্যাবের নিচে যে ওয়ালটা থাকে ওইটার তুলনায় এটা একটু কম। তো এই জন্য আমরা এই দুইটা কন্ডিশন আলাদা আলাদাভাবে ধরলাম। তাহলে আমরা প্রথমে কিছু ডাটা ইনপুট করে নিব। এখানে আছে ফ্লোরের হাইট, ফ্লোর হাইট এটা 10 ফিট, এটা ম্যাক্সিমাম টাইম সেমই থাকে, শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরের ক্ষেত্রে চেঞ্জ হইতে পারে। এরপরে আছে স্ল্যাবের থিকনেস, এরপর আছে বিমের ডেপথ, হ্যাঁ, তারপর প্যারাপেটের হাইট, প্যারাপেট ওয়ালের যে এটা আমরা নিয়ে নেব কারণ প্যারাপেটের জন্য আমরা বের করব। এখানে প্যারাপেট ওয়ালের হাইট আমরা 3 ফিট বা 4 ফিটও ধরতে পারি, যেগুলো অনেক বড় বিল্ডিং সেগুলো আমরা 4 ফিট ধরতে পারি। যেমন আমাদের যে একাডেমিক বিল্ডিং আছে, একাডেমিক বিল্ডিং এর উপরে ওইটাই মনে হয় 4 ফিটের প্যারাপেট। তারপরে ওয়াল থিকনেস আমরা 5 ইঞ্চি ধরে নিলাম, মানে এখানে 10 ইঞ্চ ওয়াল থাকলে 10 ইঞ্চি নিতে হবে, অথবা 5 ইঞ্চি। প্যারাপেটটার জন্য ওই ছাদের যে ইটা দেয় ওটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাদের পেরিফেরি বরাবর যে ওয়ালটা থাকে আর কি, সেফটি ওয়াল, ওইটাই প্যারাপেট। এখন ওয়াল লেন্থ হলো, আমি এখানে 30 ফিট ওয়াল লেন্থ, অথবা এই ওয়াল লেন্থটা কি আসলে, এটা হলো আমি কত ওয়াল লেন্থের ভিতরে একটা ওপেনিং নিতেছি, এইটাই হলো মূলত কনসিডারেশন, যে কতটুকু লেন্থের মধ্যে একটা ওপেনিং বা একটা দরজা জানালা থাকতে পারে। আমি এখানে জানালা দিয়েই মূলত ওপেনিংটা ধরছি, এটা একটা সলিড ওয়াল হিসাবে আমি নিতেছি না, এর ধরে নিয়েছি যে এর ভিতরে একটা জানালা আছে, তো জানালাটা মানে কতটুকু লেন্থের ভিতরে একটা থাকতে পারে। তো এইটা আসলে চেঞ্জ করে করে মাঝে মধ্যে দরকার হইতে পারে চেঞ্জ করার, যে অনেক ক্ষেত্রে কি হয় যে আমাদের যে মসজিদগুলো আছে মসজিদের চারপাশে জানালা অনেক সংখ্যা বেশি থাকে, তো এখানে আমাদের দেখা গেছে দুইটা জানালার মাঝখানে জায়গা সর্বোচ্চ 2 ফিট 3 ফিট জায়গা থাকে, তো সেই জায়গায় যদি আমি 20 ফিটের ভিতরে একটা জানালা দেই ওইটা তো হবে না, তো ওইখানে আমি 10 ফিটের ভিতরে একটা দিতে পারি। মানে এরকমের আমাদের যদি রেসিডেন্সিয়াল চিন্তা করি তাহলে 20 ফিটে একটা, ঠিক আছে। আর এই যে ওয়ালের লোডটা এটা কিন্তু সব জায়গায় হবে, ইন্টেরিয়র এক্সটেরিয়র সব জায়গায়, তো সেই জন্য কিছু জায়গায় ওপেনিং থাকবে আবার কিছু জায়গায় থাকবে না, এইটার সাথে কম্বিনেশন করে আমরা এই লোডটা মানে এই লেন্থটা ধরে নিচ্ছি কত 20 ফিট, হ্যাঁ। আর লোড ক্যালকুলেশনের স্বার্থে এগুলো দিয়ে দিছি। আর ইউনিট ওয়েট অফ ব্রিক, ব্রিক এটা হলো যেই আমাদের ব্রিক ওয়াল আছে সেটা ইউনিট ওয়েট এখানে দেয়া আছে। তো এই জন্য আমরা এই বিষয়গুলো নেওয়ার পরে এখানে ক্যালকুলেশন অটোমেটিকলি হবে। কিভাবে হবে আমরা যদি ক্যালকুলেশনগুলো একটু দেখি, এইটার ক্ষেত্রে কি আমার স্ল্যাবের হাইট যেটা স্ল্যাবের থিকনেস এটা এখান থেকে ডিরেক্টলি আমি নিয়ে নিছি, ঠিক আছে। এরপরে আমার এই হাইটটা কতটুকু থাকবে, আমার যে মেইন যে ওয়ালের হাইট টোটাল যে মানে স্টোরি হাইট থেকে আমি এই যে স্ল্যাবের থিকনেসটা বাদ দিয়ে যতটুকু পাইছি সেটা হলো ওয়ালের হাইট। তো এই ওয়ালের হাইট থেকে আমরা যদি 5 ইঞ্চি দিয়ে গুণ দেই আর যদি এইদিকে 20 ফিট দিয়ে গুণ দেই তাহলে কি আসবে, এটা হলো আমরা 5 ইঞ্চি ওয়াল থিকনেস সাথে এই ওয়ালের হাইট এটা গুণ দিলাম, সাথে হলো আমরা 1 ফিটের জন্য যেহেতু নিতেছি বা 1 মিটারের জন্য যেহেতু 1 গুণ দিলেও হয় না দিলেও হয়, সাথে আমার ইউনিট ওয়েটটা গুণ দিছি। তো এখানে আমার কি আছে 6.939 কিলোনিউটন পার মিটার। এটা আসে কিসের জন্য, ওপেনিং আমি বাদ না দিয়ে আর কি এটা আসে যদি সলিড ওয়াল হয়, কিন্তু যদি আমার ওপেনিং থাকে তাহলে ওপেনিং এর জন্য কিছুটা বাদ যাইবে। কারণ ওপেনিং এর সাইজটা আমার এই পাশে দেওয়া আছে, যে একটা 20 ফিটের ওয়ালের মধ্যে চাইলে আমি ওপেনিং অনেকগুলোও নিতে পারি, ঠিক আছে। তো একটা ওপেনিং নিলাম, এখানে একটা ওপেনিং যে 2 ফিট বাই 2 মিটার বাই 1.5 মিটার, 2 মিটারের 6 ফিটের কিছু বেশি হবে বা 7 ফিটের মতো আসবে,
6.5 ফিটের মতো। আর এখানে উইডথ হলো 4.5 ফিট। সেটা উইডথ বলতে এখানে আমি হাইটের কথা বুঝেছি, জানালার হাইট। তো এই এতটুকু ওপেনিং এর জন্য আর কতটুকু বাদ যাবে আর কি, ঠিক আছে, এই জিনিসটা একটু এখানে ক্যালকুলেশন করলাম। এটা হলো এরিয়া। এরিয়ার পরে আমার এরিয়ার সাথে যখন আমি ইউনিট ওয়েটটা গুণ দিছি আর 5 ইঞ্চি গুণ দিছি, তখনই আমার কি থাকবে, এইটা একটা ওপেনিং এর জন্য কতটুকু বাদ যাবে সেটা আমরা ক্যালকুলেশন করছি। তারপরে এখান থেকে ডিরেক্টলি এই যে টোটাল ওয়েট অফ দ্য ওয়াল, টোটাল ওয়েট কেমনে পাইছি আমি, এই যে ইউনিট ওয়েট মানে 1 মিটারে যতটুকু ওয়েট সেটার আমরা 20 ফিট দিয়ে গুণ দিছি, 20 ফিটে যত মিটার হয় সেটা দিয়ে। তারপরে যেটা পাইছি সেটা হলো টোটাল ওয়েট। টোটাল ওয়েট থেকে একটা ওপেনিং এর জন্য যতটুকু আছে ওইটা বাদ দিছি, মানে এইটা থেকে ওই পাশের ওপেনিং এর জন্য যতটুকু ওয়েট ক্যালকুলেটেড হয়েছে ওইটা বাদ দিছি। বাদ দিয়ে আমরা যেই জায়গা মানে যতটুকু লোড পাইছি সেটা হলো আমার কি ওপেনিং বাদ দিয়ে। এখন আমরা একটা পাইলাম যে 394, এটা হলো পাউন্ড পার ফিট, ঠিক আছে। এটা কার জন্য, যখন আমার স্ল্যাবের উপরে ওয়াল হবে। কিন্তু এটা কিন্তু কমন মানে একদম ফিক্স কিছু না। আমার যদি বিমের থিকনেস বা বিমের ডেপথ যদি আমরা এখানে ভেরিয়েশন আছে, কারণ অনেক সময় বিমের ডেপথ এখানে অনেক সময় 15 ইঞ্চি থেকে শুরু করে 30 ইঞ্চি পর্যন্ত হইতে পারে। তো এই যে বিমের ডেপথটা যখন চেঞ্জ হবে তখন এর উপরে লোডটাও চেঞ্জ হয়ে যাবে না। তো সেই জন্য আমরা এখানে বিমের ডেপথটাও এখানে ইনপুট করতে হবে। ইনপুট করে এই যদি আমরা এইটা স্থাপন করব যেখানে আমার বিম নাই, ওই জায়গার পার্টিশন ওয়ালের জন্য এইটা স্থাপন করবো। আর যে এখানে যে পার্টিশন ওয়ালগুলোর উপরে নিচে বিম আছে সেই জায়গায় যে আমি লোডটা স্থাপন করব সেটার জন্য আমরা ইউজ করব এই ক্যালকুলেশনটা। আর প্যারাপেট ওয়ালের জন্য আমরা ইউজ করব এইটা। এই হলো 3টে কন্ডিশন। এটা কি কারো বুঝতে অসুবিধা আছে? যে ফ্লোর ফিনিশ আর পার্টিশন ওয়াল মোটামুটি যতটুকু আলোচনা করলাম, এটা কি মোটামুটি ক্লিয়ার হয়েছে? আমরা যখন ভাই কাজ মোটামুটি হয়েছে, এখন আরেকটু প্র্যাকটিস করতে হবে আর কি, দেখতে হবে ক্যালকুলেশনটা করে দেখতে এটা হবে। আমরা যখন ইউজ করব প্র্যাকটিক্যালি কোনো একটা মডেলে, তখন এটা আরো ভালোভাবে বুঝতে পারবো, ঠিক আছে। জি ভাই। তো গ্র্যাভিটি লোডের ক্ষেত্রে এই দুইটা আমরা দেখলাম। এরপরে ওয়াটার ট্যাঙ্কের লোড, এটা আমার এখানে ক্যালকুলেশন করা আছে যে আমার স্টোরি নাম কয়টা স্টোরি হবে, প্রত্যেকটা স্টোরিতে কয়টা ইউনিট, একটা ইউনিটে কয়জন লোক আছে। হ্যাঁ, তো একজন লোকের পানির কতটুকু, 150 লিটার পার ক্যাপিটা ডে, মানে মাথা পিছু 150 লিটার পানি দরকার একজন মানুষের। তাহলে টোটাল পানি কতটুকু আছে, এই সবগুলো গুণ দিয়ে টোটাল পানি পাইলাম। এখন এই পানিটার আয়তন কত সেটা বের করলাম ফিট কিউবে। তারপরে আমার যেহেতু ওয়াটার ট্যাঙ্ক আমি কোথায় স্থাপন করব, ধরলাম যে এইটার ছাদে আমি ওয়াটার ট্যাঙ্ক স্থাপন করব। কোন জায়গায়, এই জায়গাটার উপরে ওয়াটার ট্যাঙ্ক স্থাপন করবো। এই জায়গাটা কি ফিক্স না? এরিয়াটা তো ম্যাক্সিমাম সময় ফিক্স থাকে, তাই না? যে 4টা কলাম আছে এর উপরেই আমি ওয়াটার ট্যাঙ্কটা একদম টপ ফ্লোরে স্থাপন করব। তো সেক্ষেত্রে আমার এরিয়াটা ফিক্স, মানে এই যে লেন্থ এবং উইডথটা ফিক্স, কিন্তু যে আমি যে বের করতে হবে কোনটা, ডেপথটা, ওয়াটার ট্যাঙ্কের যে ডেপথ সেটা বের করতে হবে। সেই জন্য আমি এখানে এই যে এরিয়া মানে লেন্থ এবং উইডথ দেওয়ার পরে আমরা কি করবো, ডেপথটা অটোমেটিকলি ক্যালকুলেট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এই যে ফ্রি বোর্ড মানে হলো আমার তো পুরো ট্যাঙ্কটা ভরে থাকলে হবে না, ট্যাঙ্কের কিছু অংশ আমার উপরে খালি থাকতে হবে। হ্যাঁ, যেটা মানে যাতে ছাদের পুরোপুরি অংশ ভরে না থাকে, ফ্রি বোর্ডটা রাখা দরকার। এটা 6 ইঞ্চি ধরা হয়েছে। তো এরপরে ফ্রি বোর্ড সহ আমার ডেপথ হলো 6.50 ফিট। এটা হলো আমার ওয়াটার ট্যাঙ্কের যে ডিজাইন সেইটা। এখন এইটার জন্য লোড কতটুকু আসবে, লোড আসবে আমরা জানি যে ওয়াটারের যে ইউনিট ওয়েট সেটা কত, 62.4 পাউন্ড পার ফিট কিউব। এখন এটা যদি 1 ফিটে স্থাপন করতে চাই, হ্যাঁ 1 ফিটে কত, মানে 1 স্কোয়ার ফিটে কতটুকু লোড আসতেছে, তাহলে 1 × 1 দিয়ে দিলাম। তাহলে কি থাকলো, পাউন্ড পার মানে এইটা তো যে লোডটা আসবে সেটা কার জন্য, 1 ফিট হাইটের জন্য। যেহেতু আমার
এটা কি পাউন্ড পার ফিট কিউব, তাহলে 1 ফিট 1 কিউবিক ফিটের ওয়েটটা হলো 62.4। এখন আমি যদি এখানে 5 ফিট হাইট হয়, তাহলে আমি যদি 1 ফিটের একটা ক্রস সেকশনাল এরিয়া ধরি, যে এই যে এরিয়াটা এটা হলো 1 ফিট, ঠিক আছে, এর হাইট উপরের দিকে 5 ফিট আছে, তাহলে এদিকেও 1 ফিট এইদিকেও 1 ফিট, হ্যাঁ, আর উপরে আছে 5 ফিট, তাহলে আমি 5কে যদি 62.4 দিয়ে গুণ দেই, তাহলেই আমি পাবো না যে এক ফিটের উপরে কতটুকু লোড আসবে, ওয়াটার লোড, মানে ফ্লোরের উপরে কতটুকু ওয়াটারের লোড আসবে, এটা উপরে যতটুকু ওয়াটার আছে ওইটা না, তাহলে হাইট দিয়ে যখন আমি গুণ দেবো তখন ইউনিট এরিয়ার ভিতরে যতটুকু লোড আছে ওইটা আমরা পাবো, মানে প্রেসার যেটাকে আমরা বলি মূলত। তো এই যে 62.4 যখন আমার যে হাইটটা আছে ওই হাইট দিয়ে যখন গুণ দিব, তখন আমরা এই যে ওয়াটার ট্যাঙ্কের যে লোডটা সেটা আমরা পাবো। যদি আমার 3 ফিট হাইটের ওয়াটার ট্যাঙ্ক হয়, তাহলে 3 দিয়ে গুণ দিয়ে যত আসে 180 বা 185 মতো, ওইটা আমরা অ্যাপ্লাই করব পাউন্ড পার ফিট স্কোয়ারে। তো এই গেল ওয়াটার ট্যাঙ্ক। এরপরে আসি আমরা লিফটের ক্ষেত্রে। সবাই একটু খেয়াল করি, লিফটের ভিতরের মেকানিজমটা একটু বোঝার দরকার আছে, ঠিক আছে, সবাই একটু একটু খেয়াল করি যে লিফটের ভিতরে কি কি থাকে। আমি একটু পিকচারটা একটু বড় করি। এই যে হলো লিফটের টপ ফ্লোর, ঠিক আছে, টপ ফ্লোরে থাকে কি কিছু মেশিনারিজ থাকে, এটা হলো কন্ট্রোল ক্যাবিনেট থাকে, এটা হলো এইটারে বলা হয় মেশিন রুম, ঠিক আছে, যেখানে মেশিনারিজগুলো স্থাপন করা হয়। এটা হলো মেশিন সাপোর্টিং বিম, তারপরে এগুলো হলো সাসপেনশন রোপ, মানে যেই দড়ি দিয়ে আর কি লিফটটাকে ঝুলানো হয়, যেটা আর কি ঘোরার মাধ্যমে, হ্যাঁ, এই দড়িটা এই মেশিনের সাথে স্থাপন করা হয়, এটা ঘুরে আর কি এই লিফটটাকে উপরে বা নিচে নিয়ে আসে। এখন আমরা কি সবাই কি জানো কি না যে লিফটের যে ওয়েটটা, এটি কি টোটালি কি মেশিন আর কি কাউন্টার করে, মানে যদি 2000 2000 কেজির একটা লিফট হয়, সেক্ষেত্রে এখানে করা হয় কি 2000 কেজির একটা কাউন্টার ওয়েটও দেওয়া হয়। তো আমরা তো ম্যাথ করছি যে আমরা যদি একটা কাউন্টার ওয়েট সেট আপ করে দেই, তাহলে আমাদের অল্প লোডেই বা অল্প টানেই আমরা একটা বড় ওয়েটকে নিচের দিকে বা উপরের দিকে উঠাতে পারবো। এটা তো জানি যে লিফটিং করার জন্য এই পাশে যত বেশি ওয়েট, অত আমার জন্য কম লোড আর কি দরকার হইবে। তো সেই জন্য এই লিফটের ক্ষেত্রে দুইটা যে দড়ি, দুইটা যে এখানে রোপ আছে, এইটার দুই পাশে দুইটা জিনিস থাকে। এক পাশে হলো লিফটের কেবিন রুম, হ্যাঁ, যেটার ভিতরে আমরা সবাই অকুপেন্টসরা উঠে, আর আরেকটা পাশে থাকে হলো এই যে কাউন্টার ওয়েট। এই কাউন্টার ওয়েটগুলো কিভাবে দেওয়া হয়, এখানে 2000 কেজি ওয়েট দিতে হলে, 2000 কেজি তো অনেক বেশি, 2 টন, এটা কিভাবে পাবে, এটার জন্য আলাদা এদের আছে আর কি, চায়না থেকে কিছু, এটা এটা সরাসরি না আর কি, এটা আয়রনের বা স্টিলের না, কারণ স্টিলের তো প্রাইস অনেক বেশি। এটা হলো একটা হেভি লোডেড যে কংক্রিটগুলো আছে না, হেভি হেভি মানে কি বলে, হেভি ওয়েট যে কংক্রিটগুলো, সেগুলো দিয়ে প্রডিউস করে নির্দিষ্ট শেপের কিছু ওয়েট আর কি, ব্রিকের মতো, এইটা স্থাপন করে কাউন্টার ওয়েট হিসেবে দেওয়া হয়। তো আমার কি কি লোড আমার কনসিডার করতে হবে লিফটের ক্ষেত্রে, এক নম্বরে কেবিনের লোডটা দিতে হবে, হ্যাঁ, এরপরে কেবিনের ভিতরে যতগুলো মানুষ উঠবে সেই মানুষের লোডটা দিতে হবে, তারপরে এই যে মেশিনারিজের লোড দিতে হবে, আর কি দিতে হবে, কাউন্টার ওয়েট দিতে হবে। এতটুকু বোঝা গেছে যে লিফটের ভিতরে কতটুকু কি কি লোড দিতে হয়। এখন আমরা দেখবো আসলে যে ক্যালকুলেশনটা কিভাবে করব। লিফটের এই লোডগুলো তো আমরা জানলাম, তাহলে ক্যালকুলেশনটা কিভাবে হবে। তো আমরা ধরলাম যে প্যাসেঞ্জার ওয়েট 1200 কেজি, এখানে 70 বা 75 বা 80 কেজি পার পার্সন ধরলে তারপর আমরা ক্যালকুলেশন করতে পারবো আর কি, ঠিক আছে, যে 1200 কেজিতে কতজন লোক হয় এটা, অথবা কত আমার যে লিফটের ক্যাপাসিটি যদি 10 জন হয়, তাহলে আমরা কয়শো কেজির লিফট ইউজ করব। আমাদের যে ঈশ্বর একাডেমিক বিল্ডিং এর যে লিফটগুলো আছে ওগুলো 22-23 জন মোটামুটি ধরে, এটা 1500 কেজির লিফট, ঠিক আছে। তো এইভাবে আমরা এখানে ধরে নিতে পারি যে 75 বা 80 কেজি যদি গড় ওজন হয়, তাহলে কতজন, মানে কত 10 জনের জন্য কত হবে, 800 কেজির লিফট। তো আমরা ডিরেক্টলি এখানে 800 দিলাম, ঠিক আছে। এখন 800 দেওয়ার পরে এইটার সমপরিমাণ ওয়েটটা কাউন্টার ওয়েট হিসেবে দিতে হবে, সেই কাউন্টার ওয়েট হিসেবে 800 কেজি লোড আমি দিলাম। এছাড়াও কেবিন ওয়েট আছে 640 কেজি। এই যে কেবিনটা যে তৈরি করা হয়েছে, যেটা উঠানামা করবে আমাদের নিয়ে, সেটা হলো 640 কেজি ওয়েট। এটা কতটুকুর, 80% অফ দ্য প্যাসেঞ্জার ওয়েট। এই যে প্যাসেঞ্জারের যে ওয়েট আছে সেটার 80%-এর মতো থাকবে।
এটা একটা মানে কমন ক্যালকুলেশন, মানে এইটা আসলে কোনো না আর কি, এক্সাক্ট না, কিন্তু এটা ধরে নেওয়া হয় এইভাবে। এরপরে আমরা মেশিন ওয়েট এরা 2 টনের মতো ধরে নিচ্ছে। তারপরে স্ট্যাটিক লোড ক্যালকুলেশন, এই টোটাল যে লোডটা হয়েছে এটি হলো স্ট্যাটিক লোড, ঠিক আছে। এইটা 42-40 কেজি আসছে স্ট্যাটিক লোড। এখন ডাইনামিক বা ইম্প্যাক্ট লোড কতটুকু হবে, এইটার সেম পরিমাণ লোডটা ইম্প্যাক্ট লোড হিসেবে কাউন্ট হবে। এখন টোটাল লোড ফর লিফটের জন্য টোটাল লোড আসছে এই দুইটার যোগফল, ঠিক আছে, ইম্প্যাক্ট লোড আর হলো স্ট্যাটিক লোড। এরপরে এরপরে আমরা কি করব, টোটাল লোডটা ক্যালকুলেশনের পরে আমরা লিফটের যে কোর যে সাইজটা আছে লিফট কোরের, সেই সাইজটা আমরা দিব। যে আমরা লিফট কোরের উপরে যে স্ল্যাবটা হবে, মানে এই স্ল্যাবটা যেটার উপরে মেশিনারিজ থাকবে, তো মূলত বেশিরভাগ লোডই এই মেশিনারিজ এর এই স্ল্যাবের উপরেই যাবে। সেই জন্য এই স্ল্যাবের যে এরিয়াটা আছে ওইটা আমরা ক্যালকুলেট করবো। ধরলাম 5 ফিট বাই 6 ফিট বা 7 ফিট বাই 6 ফিটের একটা আমার এরিয়া আছে। তো এই এরিয়াটা আমি ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমার যে টোটাল লোড আছে ওইটাকে এরিয়া দিয়ে ভাগ দিয়ে আমি কেজি পার ফিট মানে স্কোয়ার ফিটে পাইছি। এরপরে সেটাকে আমরা পাউন্ড পার স্কোয়ার ফিটে নিয়ে গেলাম। এই হলো আমাদের প্রত্যেক স্কোয়ার ফিটে, মানে প্রতি স্কোয়ার ফিটে আমার লোড আসছে কত, 452.27। এটা হলো আমার একটা স্টেয়ারের উপর, মানে একটা লিফটের উপরে টোটাল লোড। এখন এই টোটাল লোডে কত পার্সেন্ট লাইভ লোড, এটা 50% লাইভ লোড এবং 50% ডেড লোড হিসেবে আমরা প্লেস করব, ঠিক আছে। মানে আমরা কিন্তু ইনিশিয়ালি লোডটাকে ডাবল করে নিছি এখানে, এই যে ইম্প্যাক্ট লোড আর হলো স্ট্যাটিক লোড। আমরা যে লিফটগুলা বলি যে ছিঁড়ে যাইতে পারে, এটা সম্ভাবনা খুবই কম, কারণ কি এখানে অলরেডি ডাবল করে নেওয়া হয়েছে ডিজাইনের সময় লোডগুলা। ইম্প্যাক্ট লোড হিসেবে যতটুকু দরকার আসে, ইম্প্যাক্ট লোড হিসেবে আমরা এটাকে এক্সট্রা যে পরিমাণ মানে 100% লোডই এক্সট্রা হিসেবে ধরে নিই। তো লিফটের ব্যাপারে কি কারো কোশ্চেন আছে? হ্যালো, ভাই লিফট তাহলে কি হচ্ছে ওই যে মানে লিফটের যে চেনটা থাকে মানে হচ্ছে ওইটা কি হচ্ছে ওই মোটরটা কি ঘুরে কি ওই যে হচ্ছে আমরা যে বিভিন্ন সময় দেখি যে রাস্তার কাছে যে খাম্পাগুলা হচ্ছে যে একটা হালকা কিছু একটা শিকলে পুলির মাধ্যমে আর কি টানে, শিকল টানে, পুলিটা ঘুরে আমরা আস্তে আস্তে উপরে উঠে, এরকম মেকানিজমে কাজ করে লিফটটা? মেইনলি এটা কি, এটা হলো এই মেকানিজমটা হলো তোমার শুধুমাত্র রূপটাকে ঘুরানোর জন্য, এটা মানে লিফটিং এর জন্য না আর কি, বুঝছো। যে এই বুঝতে পারছি। পুরো ওয়েটটা ওই উঠাইতেছে এটা না, এটা উঠাইতেছে কাউন্টার ওয়েট। এবং ওইটা হলো ব্রেক মেকানিজম আছে এটার ভিতরে একটা, যে যাতে নির্দিষ্ট জায়গায় জায়গায় থামতে পারে, এই মেকানিজম গুলো ইমপ্লিমেন্টেড আছে। ভাই তাহলে লিফটের টোটাল লোডটা মানে লিফটের যে হচ্ছে লিফট যে ক্যারি করতেছে টোটাল লোডটা বা হচ্ছে লিফটের যেই কোর গুলা আছে, লিফটের কোর বা রশি সবকিছু লোডটা কোথায় আসছে, মেইনলি কোথায় আসছে? ওই যে লিফটের যে স্ল্যাবটা ওইখানে টপ ফ্লোরে, হ্যাঁ, টপের যে লিফটের যে স্ল্যাবটা থাকে যেটার উপর মেশিনারিজ থাকে ওইটার উপরেই আসে। কারণ এই যে কাউন্টার ওয়েট বলো বা কেবিন ওয়েট সবকিছু মেশিনের উপরে আসতেছে। তাহলে হচ্ছে এই শেয়ারেল গুলার ভিতরে আসে না, মানে লিফটের যেই হ্যাঁ, পাশে এই যে তো এখন আসল কথা আসছে, এই যে স্ল্যাবের থেকেই তো আমার মূলত এই যে এর যে ওয়াল আছে বা এখানে যে আহ, কি আছে, কলাম আছে, শেয়ার। এই কলামের উপরে চলে আসবে ডিরেক্টলি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই। তো এখানে মানে কত বেশি লোড এটা চিন্তা করো, আমরা সাধারণত লাইভ লোড দেই কত, 42 পিএসএফ সব জায়গায়, এখানে 226 পিএসএফ। তো এটার জন্য স্বাভাবিক যদি 10 একটা 12 কলামে হয়ে যায় বা 12-18 কলামে হয়ে যায়, এখানে আরো বেশি দরকার হবে অবশ্যই, তাই না? এই জন্যই তো এই কাছাকাছি থাকার পরেও লিফট কোরের এটা আর কি স্ট্রাকচারটা অনেক হেভি হয়ে থাকে, এই এত লোড নেওয়ার জন্যই তো। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আমাদের যে লোডগুলো বলছিলাম যে মোটামুটি এই হলো আমাদের লোড। তো এর ভিতরে ডেড লোডের ভিতরে কি কি আসছে,
বা লোড ক্যালকুলেশনের এই যে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম এর বাইরে তেমন কিছু দরকার হবে না গ্র্যাভিটি লোডের জন্য। এখানে কি করছি, এখানে একটা কলামের জন্য আরবিটারি একটা এরিয়া নিচ্ছি, যে একটা আরবিটারি এরিয়া, তো মানে তোমরা এই যে এরিয়াটা নেওয়া হয়তোবা ডিপ্লোমায় থাকতে যে অনেক সময় লাস্ট সেমিস্টার প্রজেক্টটায় অনেক সময় করা লাগে ম্যানুয়াল ক্যালকুলেশন। ম্যানুয়াল ক্যালকুলেশনটা কীরকমের হয়, যে আমার এই কলামে কতটুকু লোড আসতেছে সেটা কীভাবে করি, যে এর ভিতরে এইটা থেকে এইটার যে লেন্থ মানে দূরত্ব ডিস্টেন্স, এইটার মাঝ বরাবর পর্যন্ত একটা কি থাকে, মাঝ বরাবর পর্যন্ত আমরা একটা লাইন টানলাম, যে এর কতটুকু লোড এই কলামে আসতেছে এটা কীভাবে বুঝবো, আমরা এই দূরত্বটার মাঝ বরাবর একটা লাইন টানি। তারপরে এই যে দুইটা কলামের দূরত্ব এর মাঝ বরাবর আর একটা লাইন টানি। এটা একটা আমি বেসিক এটা ধরে নিতেছি, এটা ওইভাবে এক্স্যাক্টলি হইতে হবে আমার না। তো মূলত এই কলামের উপরে আসে হলো টোটালি, আমি যদি দেখাই যে এতটুকু এরিয়ার লোডগুলো এই কলামের উপরে সাধারণত আসে, এই তো এটা বুঝতেছো? জি ভাই। তো এই এরিয়াটার লোড যদি এই কলামের উপরে আসে তাহলে সেটা আমরা কীভাবে ক্যালকুলেট করি এটা হয়তো অনেকেই জানি। তারপরে আমি এখানে একটা এক্সেলের মাধ্যমে দেখানো মানে এক্সেলে দেখানো আছে এটা, যে যদি আমরা কোনো কিছু ক্রস চেক করতে যাই যে শুধু গ্রাভিটি লোডের কারণে কলামে কতটুকু লোড আসতেছে, যদি চেক করতে যাই, এটা হলো ইন্টেরিয়ার একটা কলাম, এই দুই পাশে কি আছে, বিম আছে, তাহলে আমার এইটার জন্য কতটুকু লোড আসতেছে এটা ক্যালকুলেট করতে পারবো। এখানে মেইনলি এই যে কলামের টোটাল হাইট, এই টোটাল হাইট 25 ফিট কীভাবে হইলো, এখানে 2 স্টোরি একটা বিল্ডিং, নিচে ধরো গ্রেড বিম থেকে আর কি ফাউন্ডেশন পর্যন্ত আছে 5 ফিট, তাহলে টোটাল 25 ফিট হয়েছে না। তো যদি 25 ফিট হয় তাহলে 2 স্টোরিতে আছে কি, 2টা স্ল্যাব আছে, স্ল্যাবের সাথে ইন্টিগ্রেটেড ফ্লোর আছে, মানে বিম আছে, ফ্লোর বিম যেগুলো বলে, তো ওইগুলো আছে। আর একটা আছে, একটা লেয়ারে আছে কি গ্রেড বিম, যেটা আমার গ্রেড লেয়ারে বা প্লিন্থ লেভেলে আছে। তো এই বিষয়গুলো থাকার পরে আমি কি করলাম, এখানে এই ডাটাগুলো সব কিছু ইনপুট করলাম, যে ফ্লোর বিমের সাইজ কত, গ্রেড বিমের সাইজ কত, কলামের সাইজ কত, স্ল্যাবের থিকনেস কত, হ্যাঁ এই জিনিসগুলো দেওয়ার পরে আরবিটারি এরিয়া, মানে এই যে টোটাল এরিয়া, যে এরিয়াটার লোডটা আমার কলামের উপর যাবে সেইটা কতটুকু, এখানে আমি দিলাম যে 16 ফিট বাই 20 ফিট, তাহলে এইদিকে হলো 20 ফিট, এদিকে 16 ফিট, ঠিক আছে। তারপরে এখানে বললাম যে এইটা হলো আরবিটারি লেন্থ, এই লেন্থটা কেন, মানে ট্রাইবেটারি লেন্থ, কতটুকু লেন্থ মানে বিমের জন্য আমি নিতেছি সেইটা ক্যালকুলেশনের জন্য এখানে সাইড 1, সাইড 2, সাইড 3, সাইড 4, হ্যাঁ প্রত্যেকটা লেন্থ আমি এখানে বসাইলাম। এটা হয়তো আমি যেটা দেখাইছি এই কলামের জন্য আমরা কল্পনা করতে পারি যে এই বরাবর একটা বিম আছে, এই বরাবর একটা বিম আছে, তাহলে এইখানে যে লেন্থটা, হ্যাঁ এইটা টোটাল এরিয়াটা প্রথমে নিলাম এই লেন্থ আর উইডথ হিসাবে, তারপরে এখানের যে কতটুকু লেন্থ আছে আমরা সেইটা ক্যালকুলেশন মানে কাউন্ট করলাম মিডল বরাবর নিয়ে প্রাথমিক অবস্থায়, যে 5 ফিট 11, আর এদিকে আছে কত, এদিকে আছে 5 ফিট 9 এরকমের আর কি। টোটাল এই পাশের বিম, এই পাশের বিম, এই 4টা বিমের লেন্থ কত সেইটা আমরা এখানে বসালাম, বসানোর পরে টোটাল লেন্থ আসলো এত। এখন যে লেন্থটা তো পাইলাম আমরা, এখন আমার ফ্লোর লাইভ লোড আবার রুফ লাইভ লোড, এখন রুফ কোনটা, রুফ হইলো আমার একদম টপে যে ফ্লোরটা থাকে, যেইটা যার উপরে আর কোনো স্টোরি থাকে না, সেই ফ্লোরটাই হলো কি রুফ, হ্যাঁ আর বাকিগুলো হলো ফ্লোর স্ল্যাব, আর ওইটা হলো রুফ স্ল্যাব। তাহলে রুফের জন্য লাইভ লোডটা কম, কত, রুফের জন্য হলো 30 পিএসএফ। এটাও ওই যে বিএনপিসির যে চার্ট আছে না লাইভ লোডের, ওইটা খুঁজলে তোমরা পাবা, আমি চাই তোমরা খুঁজে দেখে আর কি বের করো। তারপরে এখানে ফ্লোর লাইভ লোড আমরা 42 পিএসএফ এগুলো সব কিছু বসাইলাম। তারপরে স্ল্যাব সেলফ ওয়েট, এই যে সেলফ ওয়েট কত, এটা হলো 62.5 পিএসএফ। কীভাবে হইলো, এটা 5 ইঞ্চি দিয়ে আর কি গুণ দিয়েছে 150, যেহেতু আমরা জানি পিসিএফ, হ্যাঁ একটা ইউনিট ওয়েট কংক্রিটের পাউন্ড পার কিউবিক ফিট 150, সেটারে আমরা 12 মানে 5 ইঞ্চি দিয়ে গুণ দিয়ে এটা বের করছে। এরপরে হলো ফ্লোর ফিনিশ, ফ্লোর ফিনিশ আমরা হিসাব করলাম যে 25 পিএসএফ এর মতো ফ্লোর ফিনিশ আসে। তো এইটা টোটালি পাওয়ার পরে আমার এখানে এই যে আইটেমগুলো লিখছি, যে প্রথমে আছে ফ্লোর লোড, ফ্লোর লোডের ভিতরে আছে সেলফ ওয়েট, তারপর আছে ফ্লোর ফিনিশ,
সেলফ ওয়েট কয়টা, মানে সেলফ ওয়েটের জন্য আমি পাইলাম যে এখানে পিএসএফ মানে স্কোয়ার ফিটে কত লোড 62.5। তাহলে আমার এরিয়া দিয়ে যদি গুণ দেই তাহলে আমি টোটাল লোডটা পাবো। এখন এই ফ্লোর কয়টা আছে, স্ল্যাব স্ল্যাব আছে দুইটা, যেহেতু আমরা দুইতলা বিল্ডিং, তাইলে উপরে রুফ ফ্লোর আছে আর হলো ইন্টারমিডিয়েট লেভেল মানে 2 স্টোরির যে মানে ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোরের পরে যে ফার্স্ট ফ্লোর, সেই ফার্স্ট ফ্লোরের যে ফ্লোরটা আছে ওইটা মানে ফ্লোর স্ল্যাব। এই দুইটা স্ল্যাব এর জন্য আমরা কি করলাম, এখানে নস নাম্বার অফ স্টোরি 2 দিলাম। এই সবগুলো গুণ দিয়ে আমরা এটা পাইলাম। সেম ভাবে ফ্লোর ফিনিশ 25 করে আমরা দেখছি স্কোয়ার ফিটে, এগুলো সব গুণ দিয়ে পাইলাম। তারপরে এই যে রুফ লাইভ লোড, রুফ কয়টা আছে, একটা, আর হইলো ফ্লোর লাইভ লোড আছে একটা। রুফ আর ফ্লোরের জন্য যে আলাদা আলাদা লাইভ লোড সেটা দিয়ে এরিয়া দিয়ে গুণ দিয়ে আমরা দুইটা পাইলাম। এখন এখানে পার্টিশন ওয়াল লোড, পার্টিশন ওয়াল কোথায় কোথায় আছে, আমরা ধরলাম যে এই বিমের উপরেই পার্টিশন ওয়াল আছে, অথবা এই যে পার্টিশন ওয়াল এর 450 ধরছি যে প্রত্যেক ফিটে 450 লোড, ওইভাবে ওই যে প্রথম ক্যালকুলেশন করছিলাম ওখান থেকে পার্টিশন ওয়ালের, এই যে 475 আসছে, তো এখানে 450 ধরছে, মানে এই যে এটা আর কি। তো বিভিন্ন ধরনের লোডগুলো অ্যাসাইন করার পরে মানে ক্যালকুলেট করার জন্য আমরা এই চার্টটা ইউজ করতে পারি যদি কোনো আমরা কোনো ট্রাইবেটারি এরিয়ার জন্য কলামের লোডটা ক্যালকুলেশন করতে চাই। এরপরে ফ্লোর বিম কয়টা আছে, দুইটা আছে, দুইটা ফ্লোর আছে, একটা রুফ ফ্লোর, একটা মানে ফার্স্ট ফ্লোর আর কি যেটা বলে। তো এই দুইটা ফ্লোরের জন্য আমরা 2 দিয়ে গুণ দিলাম এটা। তারপর গ্রেড বিম কয়টা আছে, একটা, এই। তো এভাবে প্রত্যেকটা আর কি কম্পোনেন্টের লোডগুলা বা ওয়েটগুলা হিসাব করলাম, হিসাব করার পরে এত পাউন্ড লোড আসছে, 138 কিলো পাউন্ড, ঠিক আছে। এই টোটাল লোডটা কলামের জন্য আমরা পাইলাম, এইভাবে ক্যালকুলেশন করা যায়। তো এইটা আসলে কখন দরকার হবে, যখন মানে আমাদের চোখে সামঞ্জস্যপূর্ণ মনে হইবে না যে এই কলামের সাইজটাতে এত হওয়ার কথা না, অথবা এই এইখানে তো এত লোড আসার কথা না, যখন মনে হইবে তখন আমরা এটা দিয়ে 5 তলাটা বিল্ডিং হইলে এখানে 55 ফিট দিয়ে বা 56 ফিট দিয়ে আমরা এটা করতে পারি, ঠিক আছে। এখানে কয়তলা বিল্ডিং ওই হিসেবে আমরা এটা ক্যালকুলেশন করে দেখতে পারি। তো এই হলো মূলত গ্র্যাভিটি লোড নিয়ে আলোচনা। এখন আজকে যেহেতু ক্লাস অনেক লেন্দি হয়ে গেছে, আমি এইটা দিয়ে দিতেছি, ঠিক আছে। আর একটা ক্লাস আমি এই যে এই এক্সেল ফাইল ইউজ করে অথবা একটা সিম্পল বিল্ডিংয়ের যে মডেলিং কিভাবে করতে হয় এবং গ্র্যাভিটি লোডগুলো কিভাবে অ্যাসাইন করতে হয় সেটা আমি দেখাই দেব, হয়তো একটা ভিডিও রেকর্ড করে আমি দিতে পারি, ঠিক আছে, সময় মতো দিয়ে দেব। তোমাদের কাজ হলো এই ক্লাসটা ভালোভাবে এবার একটু করা এবং এই যে বিএনবিসির যে কোডটা আমি দেখাইলাম এখানে এই লাইভ লোডগুলো একটু ভালোভাবে স্টাডি করা, স্টাডি করে নোট ডাউন করা, যে যদি কোনোটা মনে হয় যে আমার এইটা দরকার হইবে তাহলে নোট ডাউন করা। প্রত্যেকটা বিষয়ই আমাদের জানা দরকার, আমরা মোটামুটি সব ধরনের লোড চলে আসতে পারে, ডেড লোড, লাইভ লোড এগুলা। হ্যাঁ, লাইভ লোডগুলো এখানে নাই ওইভাবে, এই যে এক্সেল ফাইলের ভিতরে লাইভ লোডগুলো নাই, শুধু ডেড লোডে ক্যালকুলেশনটা দেওয়া আছে, কারণ লাইভ লোড তো এখানে ফিক্স মান দেওয়াই আছে কোনটার জন্য কোনটা ইউজ করব। বিএনপিসিটা সবাইকে ডাউনলোড করে নিছো, এই যে ইস্যু তো দেওয়া ছিল এখানে, যে আমাদের এখানে দেওয়া ছিল, আমি প্রথম থেকে বিএনপিসি আপলোড করে দিয়েছিলাম, ঠিক আছে, এখান থেকে ডাউনলোড। ভাই ওটা একটা আবার দিন তো, যে আমি নতুন করে অ্যাড্রেস তো। আচ্ছা নতুন করে অ্যাড্রেস তারা বিএনবিসি কোড ভাই দেননি মনে হয় বিএনবিসি। আচ্ছা আমি দিয়ে দেব, ঠিক আছে। আর আমরা এই যে ফ্লোরটা দেখতেছি না, এইটা একটা 3 তলা বিল্ডিং হিসেবে আমরা এর পরবর্তী রেকর্ডেড ক্লাস বা যেটাই হোক এখানে আমি এইটার মডেলিং কীভাবে করতে হয় এইটা স্টেপ বাই স্টেপ এবং ফ্লো মানে লোডগুলো কীভাবে অ্যাসাইন করতে হয় সেটা দেখাবো।
এবং আমরা যে প্রথমে যে ডিজাইনটা শিখবো কলাম বিম, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিজাইন কলাম বিম স্ল্যাবের, সেইগুলো মূলত গ্র্যাভিটি লোডের জন্য শিখবো। এরপরে হলো আমরা একটা 5 বা 6 স্টোরি একটা বিল্ডিংয়ের জন্য এর উপরে ল্যাটারাল লোডগুলো অ্যাসাইন করব, তারপরে অ্যানালাইসিস বা ডিজাইন করব এইভাবে। ঠিক আছে, আপাতত 2-3 ক্লাস নিয়ে এইটা নিয়ে কাজ চলবে। এই ফাইলটা আমি দিয়ে দিতেছি। আর ক্লাস কি বোঝা যাইতেছে সবার? আমার জানা দরকার, সবার ফিডব্যাকটা আমার দরকার। কারণ কিভাবে নিলে আলটিমেটলি এখানে যেহেতু আমি ক্লাসগুলো বেশিরভাগ থিওরি হয়ে যাইতেছে, এটা একটা সমস্যা।